আবিরদের দিকে নিধি তাকালো। আবিরও নিধির দিকে তাকিয়ে আছে। প্রান্তি বলে, আবির, এদিকে চল তো, তোর সাথে আমার দরকার আছে। এখন না, পরে। সামান থেকে এখন যা তো। না, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি চল। তুই সবসময় আসার সময় পাস না আমার সামনে। আমার যখন কোনো না কোনো কাজ করতে থাকি তখনই তোর কোল সামনে আসে থাকতে হবে। সামনে থেকে যা এখন। আবিরের কথা শুনে প্রান্তি আবিরের হাত ধরে টেনে আনে সেখান থেকে। আবির পিছনে ঘুরে নিধিকে দেখতে থাকে। নিধি আবিরের দিকে তাকাচ্ছে না। আবির প্রান্তির থেকে হাত ছাড়িয়ে নেয়। প্রান্তি বলে, আবির, তোর সাথে আমার দরকারি কথা আছে। আমার দিকে তাকিয়ে কথা বল। ও হ্যাঁ। ওই দিকে তাকাস কেন? আবির নিধির দিকে তাকিয়ে আছে। নিধি আর অর্ণব দুজনে বেশ হেসে হেসে গল্প করছে, আর নিধিও তাকে প্রান্তি আর আবির দূরে দাঁড়িয়ে কথা বলছে। আবির প্রান্তিকে বলে, কি হয়েছে বল, এভাবে ওখান থেকে নিয়ে আসলি কেন? দেখ আবির, ওই ছেলেটা ফোন করেছিল আমাকে আজকে দেখা করতে বলেছে। কি করব বুঝতে পারছি না। শুনেছি ওর বন্ধুরা থাকবে সেখানে। আমাকে বলেছে একা যেতে সন্ধ্যায়। কল করে বলেছে ছোট ছোট ড্রেস পরে যেতে। আমি কি করব, ভয় করছে। ইফতি অনেক খারাপ, আমি জানি। বাবা ওর সাথেই আমার বিয়ে ঠিক করেছে। আমি যদি না যাই সেখানে, আমাকে তাহলে বাবা অনেক মারবে। জানিস না, আমি যখন বলেছি ইফতিকে বিয়ে করব না, তখন আমাকে সবার আড়ালে নিয়ে অনেক মেরেছিল। আবির প্লিজ, কিছু একটা কর। তোকে ফোন করে আর কি কি বলেছে সে? বলেছে অনেক কিছু। রেকর্ড করিসনি? হ্যাঁ, সবকিছু রেকর্ড করা আছে। তবে বলেছে আমাকে তার সাথে একটা হোটেলে দেখা করতে। বুঝতেই পারছিস ওর মতলবটা কেমন। আমি কি করব এখন বল? কি করবি আবার? দেখা করতে যাবি? আমি যাব না, তবে তুই আমার সাথে গেলে আমি যাব। তুই যাবি তো আমার সাথে? আচ্ছা, যাব। থ্যাঙ্কস। প্রান্তি তখনই আবিরকে জড়িয়ে ধরে, আর সেটা নিধি দেখতে পায়। নিধি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দ্রুত প্রান্তিকে ছেড়ে সেখান থেকে চলে আসে। আবির টের পায় নিধি এসব দেখেছে। যতটুকু আশা ছিল আবিরের, সেটাও যেন নষ্ট হয়ে গেল। আবির কি করবে বুঝতে পারছে না। আবির বাইরে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই আহাদ সাহেব আবিরকে ডাক দেয়। সবাইকে অবাক করে দিয়ে আহাদ সাহেব আবিরের কাছে আসে। আবির স্থির হয়ে দাঁড়ায়। আহাদ সাহেব আবিরের কাছে এসে বলে, আবির, কোথায় যাচ্ছ? এই তো নিহালের সাথে দেখা করতে। ওহ, আমাকে নিয়ে চলো, একসাথে যাব। বাইক আনবো নাকি? আপনি যাবেন? ওই কে আছিস, নতুন বাইকটা দিয়ে যা তো। আহাদ সাহেবের চিৎকার শুনে একটা ছেলে নতুন দামি বাইক নিয়ে এসে দাঁড়ালো। আবির একবার বাইকের দিকে তাকায়, আর একবার আহাদ সাহেবের দিকে তাকায়। আহাদ সাহেব বলে, তুমি ড্রাইভ করো, আমি বসি পিছনে। আচ্ছা। আবির বাধ্য ছেলের মতো কথা শুনতে থাকে। আহাদ সাহেব বাইকের চাবিটা আবিরের হাতে দেয়। আবির বাইকে চেপে বসে। আহাদ সাহেবও পিছনে উঠল। নেহাল দৌড়ে আসে। আবির আর আহাদের এভাবে বাইকে বসে থাকতে দেখে অবাক হয়, কারণ ওরা জন্মের পর থেকে কখনো আহাদ সাহেব তার ছোট ছেলেকে আদর করতে দেখেনি। নেহাল কাছে আসতেই আহাদ বলে, কি রে, হা করে তাকিয়ে কি দেখছিস? উঠে আয়, পিছনে বসে পড়। চল, আজকে পুরো এলাকা ঘুরবো। সত্যি আঙ্কেল? হ্যাঁ, কালকে বিয়েতে। কি ব্যাপার, আপনি আমার নাম জানেন কি করে? এমনি এমনি জেনেছি। আপনারা কেন এসেছেন? আমার বাবাকে তুলে নিয়ে যেতে। তা মেয়র সোহেল সাহেবের আপনারা সব কত টাকা করে পেয়েছেন বলেন তো?
আবিরের কথা শুনে সেখানে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকায়। আহাতও অবাক হয়, কারণ আবির তো এখানে ছিলই না। তাহলে এদের নাম জানলো কি করে? আবির বলে, এমতি মাজেদ মিয়ার তো 50 থেকে 7 কোটি টাকার সম্পত্তি। এত টাকা তিনি কিভাবে পেল? মানুষের থেকে এভাবে জোর করে নিয়ে নিশ্চয়। আগে তাকে ধরুন। ওই তুই আহাদের ছোট ছেলে না? তুই চিনিস আমি কে? বেশি কথা বলে এখানে মেরে হাড়গুড়ের মাংস গুঁড়ো গুঁড়ো করে দেব। আরে রিল্যাক্স স্যার, এত উত্তেজিত হলে চলে? ট্যাক্স তো প্রতি মাসেই দেন, তবে সেটা 10 কোটি টাকার হিসেবে। দুদক কিন্তু এখনো আপনার বাসাতে আসতে বাকি মিস্টার মাজেদ মিয়া। আর আপনার সাথে যারা আসছে তাদের কিন্তু অনেক খারাপ অবস্থা হতে পারে। ওই তুই কে রে? সবকিছু বলে দিচ্ছিস। তোকে নিয়ে কোথায় গুম করে দেব সেটা তুই নিজেও জানিস না। তোর পরিবারের লোকেরা তোকে খুঁজতে খুঁজতে মরেও যেতে পারে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, দেখি কে আমাকে আর আমার বাবাকে এখান থেকে নিয়ে যায়। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এর পরিণাম কতটুকু খারাপ হবে তুই সেটা জানিস না। আচ্ছা। আবির হাসতে থাকে। নেহাল আহাদের কাছে আসে, কানের কাছে ফিসফিস করে বলে, আমি আপনি দুজনে জানি আবির কতটা ভয়ঙ্কর, কিন্তু এনারও তো সব পাওয়ারফুল লোক। আঙ্কেল, আপনার বড় পর্যায়ের কোনো পরিচিত লোক নেই? তাকে ফোন করুন, আমাদের এখান থেকে নিয়ে যেতে বলুন। আবির তো 2-3 জনকে মারলেও এটা কিন্তু সাধারণ বিষয় না। আঙ্কেল, কিছু একটা করুন। আমার পরিচিত তেমন কেউ নেই। যারা আছে তারা তো বিজনেসম্যান, ওরা কখনো এসবে জড়াবে না। কিন্তু বাকিটা আবির কি করে দেখি। আবির ফোন চাপতে থাকে। মাজেদকে ম্যাজিস্ট্রেট শুভম কিছু বলতে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। ম্যাজিস্ট্রেট স্ক্রিনে তাকিয়ে দেখে খালেদ সাহেবের নাম্বার। তিনি জলদি রিসিভ করে। স্যার, আপনি এই সময়ে ফোন করলেন যে, কিছু হয়েছে? তুমি মাজেদের সাথে কি করছো? তোমাকে সেখানে কেন পাঠানো হয়েছে তুমি জানো? চুপচাপ সেখান থেকে চলে আসো। তোমাকে আবির যা বলবে সেটা করবা, এর বেশি তোমার কোনো কাজ নেই। মেয়েও যেন সেখানে না থাকে। আর আমি তোমাদের ওয়ার্নিং দিলাম, নিজেদের চাকরি নয় বরং প্রাণ বাঁচাতে আবিরের সামনে থেকে চলে আসো। কিন্তু স্যার, আবির। কল কেটে দেয় ম্যাজিস্ট্রেট। মাজেদ এগিয়ে আসতে থাকে আবিরের দিকে। ম্যাজিস্ট্রেট মাজেদের হাত ধরে টেনে ধরে। মাজেদকে থামিয়ে দিয়ে বলে, আবিরকে? এই 3 জনের ভিতরে আবিরকে? ওই যে সামনে দাঁড়ানো। স্যার, আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। মাজেদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমরা চলে যাচ্ছি। প্লিজ স্যার, আশা করি এ বিষয়ে আর কোনো কথা হবে না, আর কখনো আসবো না। চলেন আপনারা। কি হলো এটা? আরে আপনারা সবাই চলে যাচ্ছেন কেন? মাজেদের কথা কেউ শোনে না, সবাই চলে যায় সেখান থেকে। মাজেদ অবাক হয়ে সবার চলে যাওয়া দেখতে থাকে। কিছু সময়ের মধ্যে তার লোক ছাড়া সবাই সেখান থেকে চলে যায়। আবির মাজেদের কাছে আসে। মাজেদের কানের কাছে মুখ এনে কি যেন একটা বলে। আহাদ আর নেহাল সেটা দেখতে থাকে, কিন্তু আবির কি বলল তা বুঝতে পারে না ওরা। মাজেদ ঠিকই শুনেছে, আর আবিরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে বাইকের কাছে আসলো। বাইকে উঠে বসে মাজেদকে বলে, 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমার বাবার জমির সব পেপার যেন বাড়িতে চলে আসে, না হলে আপনি তো বুঝতেই পারছেন কি হতে পারে। আবির তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আহাদ বুঝে যায় আবির সাধারণ কেউ না, কিন্তু আবির কে? আহাদের তা জানতেই হবে। সাইকো গ্যাং পুরো এলাকা তল্লাশি করেও ওর পিকআপ ভর্তি মালের কোনো হদিশ পেল না।
কে বা কারা ওর পিছু নিয়েছিল সেটা বুঝতেও পারে না। সাইকো গ্যাং মাস্ক পরে ওর সব কর্মচারীদের সামনে এসে দাঁড়ায়। সবাইকে প্রশ্ন করলো, গত 7 দিনের ভিতর তোরা কি কারোর সাথে ঝামেলা করেছিস? সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝামেলা হওয়ার তো কোনো কথা নেই, কারণ তারা চুপচাপ কাজ করে মাল নিয়ে পিকআপ ভ্যানে চলে আসে। তাহলে সমস্যা বা ঝামেলা হওয়ার কিছুই নেই। সবাইকে ভালো মতো জিজ্ঞাসা করেও সাইকো গ্যাং কিছু বের করতে পারে না। সে লাস্ট বার বলল, কারোর সাথে কি কোনো সাধারণ ঝামেলা হয়নি? তখনই পিকআপের একজন হেল্পার এগিয়ে আসে। সে বলে, স্যার, 3 দিন আগে আমরা যখন গাড়ি নিয়ে ফিরছিলাম তখন একটা চায়ের দোকানের সামনে ঝামেলা হয়। মানে আমাদের গাড়িটা একটা বাইকে গিয়ে ধাক্কা দেয়। তখনই বাইকের ছেলে এসে আমাদের সাথে ঝামেলা করে। বাইকে ধাক্কা দেওয়ার আগে জোরে ব্রেক করি পিকআপে। তারপর সেখানে অনেক কথা কাটাকাটি হয়। সেখানে বলি আমরা সবাই সাইকো গ্যাংয়ের লোক। তখন ওরা সরে যায়। তারপর তো জানি না, কিন্তু যখন আমরা মাল নামাতে গিয়েছি দেখি একটা বক্স কম আছে। হতে পারে সেই দিন ব্রেকের কারণে ভ্যান থেকে একটা বক্স পড়ে গিয়েছিল। এত বড় একটা ঘটনা আমাকে বলিসনি কেন? সাইকো গ্যাং কথা বলেই হেল্পারের পায়ে জোরে একটা রড দিয়ে বাড়ি দেয়। ঘটনা কোথায় হয়েছিল সেই সব ইনফরমেশন নিয়ে সেই এলাকার সব ছেলেদের ছবি তুলে আনতে পাঠিয়ে দেয় কয়েকজনকে। আবির বিকালে বাড়িতে এসেছে। সারাদিন ওরা 3 জন ঘুরেছে, লাঞ্চ করেছে বাইরে। বিকালে এসে প্রথমে চোখ চায় নিধির দিকে। নিধি আজকে হঠাৎ শাড়ি পরল কেন? নিধিকে আজ বেশ সুন্দর লাগছে। নেভি ব্লু রঙের শাড়ি পরেছে। আবিরের মনে মনে বলে, আজকে নিধিকে সবকিছু বুঝিয়ে বলবো। আমি হয়তো নিধিকে ভালোবাসি, না হলে নিধিকে হারানোর ভয় কেন আমার মধ্যে ঘুরবে সবসময়? তবে কি আমি নিধিকে আজকে প্রপোজ করব? আচ্ছা, তাহলে আজকেই করে ফেলি। আবির একটা ফুল গাছের নিচে আসলো। কতগুলো কামিনী ফুলের ডাল ভেঙে একটা তোড়া বানালো সে। আবির ঝোপের থেকে বের হতেই দেখে অর্ণব কতগুলো গোলাপ হাতে নিয়ে নিধির কাছে এসে দাঁড়িয়েছে। অর্ণবের গায়ে নিধির শাড়ির রঙের শাড়ি। আবির গাছের পাশেই দাঁড়ালো। দুজনেই ম্যাচিং ড্রেস আপ দেখতে থাকে আবির। অর্ণব এসে নিধির সামনে হাঁটু ভেঙে বসলো। তারপর নিধির দিকে লাল তাজা গোলাপ ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে অর্ণব বলল, পর্বত থেকে নেমে এসে দাঁড়ালে পর্বতের পাশে মেঘ লেগে সারা গায়ে পোশাকে, কানেতে বেগুনি ফুল আর কিছু নীল রঙের প্রেক্ষাপটে চিঠি আছে হিমালয় আকাশ। এসব তোমার পাশে বড় দৈনন্দিন, বড় সহজাত মনে হলো। যেমন শীতের দিনে সবজির বাজারে দোল খেলা ঝুড়িতে ঝুড়িতে, বা রেলের পাশে লাল কোয়াটার সেগুন গাছের নিচে তক্ত ওয়াইন যেমন স্বাভাবিক। তোমার অবচল দৃষ্টি, অথচ নিঃস্বর্গ শুধু তাকিয়ে আছে তোমার দিকেই। রোদ নামছে স্বর্গ থেকে বিদর্ভ উজ্জয়িনীর সুদীর্ঘ সকাল পেরিয়ে। সাদা পারিজাত হতো না তো মনে হয়। তোমাকে দেখার পর মনে হলো এরপর থেকে ফুটবে। মনে হওয়া নয়, নয় অভ্যাস, নিশ্চিত প্রত্যয় জানি ফুটে থাকবে পর্বতে পর্বতে। মানুষের থেকে দূরে কুৎসিত দেখা মিলবে অনেক আরোহণে। এসব না শুনেও তুমি হাসছো। স্কার্ফটা দুলছে, আমার হলো না ফেরা। আপাতত এক বুক নীলেও সবুজে সাঁতার কাটছে চন্দ্রের রূপালী রাজহাঁস। আমার মনে তোমার প্রতি ভালোবাসার বিশ্ব ইতিহাস। অর্ণব থামল। অর্ণব নিধিকে প্রপোজ করেছে। নিধি অবাক হয়ে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। চোখ জোড়া যেন ছানা বড়া হয়ে আছে। এত সুন্দর করে প্রপোজ সে কখনো পায়নি বা দেখেও নি। আবির এসব দেখে মনে মনে বলে, জানি নিধি ফুলগুলো কখনো নেবে না। নিধি হয়তো আমাকেও ভালোবাসে। কিন্তু আবিরকে ভুল প্রমাণ করে দিয়ে নিধি একগাল হাসি দিয়ে অর্ণবের থেকে ফুলগুলো নিয়ে নেয়। আবির আর সহ্য করতে পারে না, মানে ওদের প্রেমের দৃশ্য আর দেখতে পারে না সে।
গাছের আড়াল থেকে বের হয়ে ওদের সামনের রাস্তা দিয়ে দ্রুত হেঁটে ভেতরে চলে আসে। আসার সময় আবির নিধির দিকে কয়েকবার তাকিয়েছিল। আবিরকেও নিধি দেখতে পায়। আবির ভেতরে চলে আসে। তারপর আবির রুমে চলে আসে। কিছু সময় পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় আবির। দরজা খোলা ছিল। তাকিয়ে দেখে আহাদ সাহেব এসেছে। আহাদকে ভিতরে আসতে বলে। ভিতরে আসুন, কিছু বলবেন? বলুন। তুমি আসলে কি করো বলো তো? তোমার মামা বলল তুমি একজন ব্যাংকের ম্যানেজার, কিন্তু তোমার হাবভাবে সেটা এখনো প্রমাণ করে না যে তুমি ব্যাংকের ম্যানেজার। একজন ব্যাংকারকে কখনো মেয়র, ম্যাজিস্ট্রেট এভাবে সালাম দিয়ে চলে যেত না। এমপিকেও এরা এভাবে নিয়ে যেত না। সত্যি বলো, তুমি কে আসলে? শুনেন, আপনার সাথে আমার একটা কথা আছে, আশা করি কথাটা আপনিই রাখবেন। আবির থামল। আহাদ সাহেব বিছানায় বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলল, পান্তি বিয়ে করতে চাচ্ছে না। তার বক্তব্য সে আমাকে ভালোবাসে, আর সে আজ রাতে আমাকে নিয়ে পালিয়ে যাবে। আমি তাকে হেল্প করব। আপনি শহরে আসবেন, পারলে নিয়াজ সাহেবকেও নিয়ে আসবেন। আমি পান্তিকে ভালোবাসি না। সেখানে পান্তিকে যা ইচ্ছা করবেন, কিন্তু এই কথাটা আপনি গোপন রাখবেন। কেবল আপনি জানি। আমি কি করেছি সেসব নিশ্চয় এখন জানেন, তাই সেসব যখন কাউকে বলেননি তখন এটাও গোপন রাখবেন। আমার কাছে একটা প্ল্যান আছে। আমি ওই ছেলেকে ডাকবো, তারপর শহরে সবকিছু সামলে নেব। চিন্তা করিয়েন না। আবির রুম থেকে বের হয়। আহাদ সাহেব বুঝতে পারে না এখন কি করা উচিত তার। তবে আবিরকে তিনি এখন অনেক বিশ্বাস করে। আবির যা বলবে সেটা আহাদ এখন ভালো মতোই পালন করবে, কারণ আহাদ সাহেব বুঝে গিয়েছে আবির আর আগের মতো নেই। থানা থেকে আবিরই ছাড়িয়ে এনেছিল ওদেরকে, সেটা আহাদ সাহেব এখন বুঝতে পেরেছে। নিশি বসে আছে বিছানায়। ফাহাদ আসলো নিশির কাছে। নিশিকে দেখে বলে, ওই কি ভাবছো তুমি? এমন গম্ভীর হয়ে আছো কেন? ভাবছি একটা জিনিস, তোমার মিশির কথা মনে আছে? ও মা, আমার একমাত্র শালিকা মিশি, তার কথা কিভাবে ভুলবো? কিন্তু মিশি কি করলো? আসলে মিশি তো দেশের বাইরে থাকতো, সে আজকে এখানে বেড়াতে আসবে। ভাবছি মিশির সাথে তোমার ছোট ভাই মানে আবিরের বিয়ে দিব, কেমন হবে? আবিরের সাথে? আমার মাথা খারাপ হয়ে গেছে। আবিরকে তো তুমি পছন্দ করতে না, তাহলে হঠাৎ তোমার বোনকে ওর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছো কেন? মিশি যদি এ বাড়িতে আসে তাহলে লাভ আছে। তোমার বাবার সব সম্পত্তির অর্ধেক তুমি আর তোমার ভাই পাবে, আর তোমার পাওয়া মানে আমাদের পাওয়া। সো আমি, তুমি আর মিশি মিলে সব ভোগ করতে পারবো। কিন্তু আবিরের তো এসব চাই না, আবির তো এমনিতেই সব দিয়ে দিছে। তারপরে বুঝবে না তুমি, যা বলেছি সেটা করো। মাকে বলো তুমি, বাকিটা আমি দেখব। আচ্ছা যান, দেখছি কি করা যায়। ফাহাদ চলে আসে। নিশি মনে মনে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে, একবার আমার বোনকে বাড়িতে আসতে দাও, তারপর বুঝবা আমি কেমন রানীর মতো থাকবো, আর বাড়ির সবাইকে আমার প্রজা বানাবো। আবির ফোনে কথা বলতে বলতে নিচে আসে। দরজা খুলতেই দেখে রেনু আপু দাঁড়ানো, হাতে ব্যাগ। পাশে লম্বা সুন্দর একটা ছেলে, আর সেই ছেলের কোলে একটা মেয়ে বাচ্চা। রেনু আবিরকে দেখেই বলে, আবির তুই এখানে কবে আসছিস? এই তো 5-6 দিন হলো। আবির আর কথা বলে না। রেনু হলো আবিরের বোন। আবির সবার ছোট। আহাদের 3 সন্তান, ফাহাদ, আবির আর রেনু। রেনুর সাথেও 8 বছর পর দেখা হলো আবিরের। আবির পাশ কাটিয়ে চলে আসে, ফোনে কথা বলতে থাকেও। প্রান্তি আসে আবিরের কাছে। প্রান্তি এসে বলে, আবির চল, ইফতি আসবে, আমাকে যেতে হবে। ওকে চলো। আবির আর প্রান্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিধি আসলো বাইরে, আবিরের দিকে তাকালো না। একটু পর রিক্সা আসলো সেখানে। প্রান্তি উঠে বসে, আবিরের দিকে তাকিয়ে বলে, উঠে আয়। রিক্সা গাড়ি নেই? না, তোর সাথে এখনো রিক্সাতে ঘোরা বাকি। আচ্ছা চল তাহলে।
আবির রিকশাতে উঠল। নিধি সেখানে তাকিয়ে আছে। একটু পর অর্ণব আসলো। ফাহাদের বাইক নিয়ে অর্ণব নিধির সামনে এসে দাঁড়ায়। নিধিকে বলে, ওঠো। কোথায় যাব? দেখা যাক কোথায় যাওয়া যায়, তবে কোনো রেস্টুরেন্টে যাই, চলো। আচ্ছা। নিধি উঠে বসলো। অর্ণব জোরে বাইকে টান দেয়। আবিরদের সামনে দিয়ে অর্ণব নিধিকে নিয়ে চলে যায়। আবির তাকিয়ে থাকে সেদিকে। রেহেনা বেগম বসে আছে বাড়ির সবাইকে নিয়ে। হঠাৎ ফাহাদ আসলো। রেহেনা বেগম ফাহাদকে দেখে বলে, কিছু বলবি? মা, একটা কথা ছিল। হ্যাঁ বল, কি লাগবে? আসলে মা, সবার সামনে বলবো? হ্যাঁ বল, ব্যাপার না, তোর সমস্যা হলে পরে বলিস। না, বলছি নিশির একটা বোন আছে, জানো তো? হ্যাঁ, কি যেন নাম? মিশি? হ্যাঁ। তো কি হয়েছে ওর? আসলে মা, আমি চাচ্ছিলাম, মানে তোমার বৌমা বলছিল যে মিশি দেশে আসছে, ভালো একটা মেয়ে, পড়াশোনা জানে, আমাদের আবিরের সাথে যদি ওর বিয়ের ব্যবস্থা করি কেমন হয়? এটা তো ভালো হয়, কিন্তু আবিরকে তুই চিনিস, তার কেমন পছন্দ বুঝিস তো? তোর বোনকে সে পছন্দ করে কি না সেটা আবির দেখবে, আমরা কি বলবো বল? আবির আর কি, ও তোমাদের কথা শুনবে, তোমরা বলবা সেভাবে। আচ্ছা বলবো, তবে তুইও বলে দেখিস। আচ্ছা বলবো, ভালো একটা মেয়ে, মিশি, সুন্দর দেখতে, মিশুক আছে, ভালোই হবে। আচ্ছা, তবে আত্মীয়দের মধ্যে আবার নতুন সম্পর্ক? আবির মনে হয় না রাজি হবে, দেখি কি করা যায়। আর বাবাকে বলে দেখি। ফাহাদ চলে যায়। রেহেনা আবিরের কথা ভাবে। আবির কখনো শুনবে না এইসব। আবিরের জন্য তো নিধি আছে, তাহলে আবির কি রাজি হবে? প্রান্তি বসে আছে একটা টেবিলে। কিছু সময় পর ইফতি আসলো, সঙ্গে আরো 3 জন ছেলে আসলো। সবাই এসে বসলো প্রান্তির টেবিলে। প্রান্তি লজ্জা পাচ্ছে। ইফতি এসে বলে, কেমন আছেন মিসেস? এখনো হয়নি। একদিন তো বাকি, আপনাকে তো বললাম আমার বাড়িতে যেতে। কেন বন্ধু, বাড়ি নিয়ে গিয়ে কি ওসব করবি নাকি? মনে আছে ফারিনের সাথে কতবার রুমে ওসব করলি, আবার ভাবিকে নিবি? মানে? ওই চুপ থাক শালা। আচ্ছা চুপ কর নয়ন। তবে বন্ধু, এবার কিন্তু আমাদের ভাগ দিতে হবে। সবগুলো মেয়েকে একা খেয়ে ছেড়ে দাও, আমরা খালি ভিডিও করি, দাম দাও না তুমি। কি বলেন এসব আপনারা? আরে কিছু মনে করবেন না, ওরা এমনই। কি হয়, 2-1টা মেয়ের সাথে বিছানায় সময় কাটালে। তবে আমি চাইছিলাম আমাদের একটু একান্তই সময় কাটানো দরকার। প্রান্তি ইফতিদের দিকে তাকিয়ে আছে। ইফতি প্রান্তির বুকের দিকে নজর। প্রান্তি সেটা বুঝতে পেরে বুকের উপরের ওড়নাটা ঠিকঠাক করে নিল। ইফতি আর তার বাবার উপরে অনেক রাগ হচ্ছে প্রান্তির, কিন্তু কিছু করার নেই। ইফতি প্রান্তির হাত ধরল। প্রান্তি চমকে ওঠে। ইফতি বলে, চলেন ওই কর্নেলের টেবিলে যাই। কেন? এখানে কি সমস্যা? আমার বন্ধুরা আছে তো, কত পার্সোনাল কথা থাকতে পারে। তাহলে ওদেরকে উঠতে বলেন। ওরা কেন উঠবে, আমরাই উঠি। ইফতি প্রান্তির হাত ধরে টেনে নিয়ে আসে কোণার একটা টেবিলে। সেখানে কিছুটা অন্ধকার। ইফতি প্রান্তিকে তার পাশে বসালো। প্রান্তি চুপচাপ বসে আছে। ইফতি প্রান্তির হাত ধরে থাকে। ইফতি বলে, আপনার ঠোঁট অনেক সুন্দর, একটা কিস করতে দেবেন? কালকে তো আমাদের বিয়েটাই হবে, আজকে একটু টেস্ট করে নিই প্লিজ। সে তো কালকে আমার কাছে নিজেকে বিলিয়ে দিবেন, এখন একটু দেন না। কি? এই আপনি এসব কি বলেন? আপনি অনেক বেয়াদব। আমি আপনাকে বিয়ে করব না। ও হ্যাঁ, পারবেন না? বিয়ে তো করতেই হবে। ইফতি কথাটা বলেই প্রান্তির গালে একটা চুমু দিয়ে বসে। চুমু খেয়ে প্রান্তির পায়ের উপরে হাত দেয় ইফতি। প্রান্তি চমকে উঠতে যাবে, ঠিক তখনই আবির এসে সামনে দাঁড়ায়। ইফতিকে বলে, এক্সকিউজ মি স্যার, কিছু লাগবে নাকি? তোরে এখন কি আসতে বলেছে? যা ভাগ এইখান থেকে, সময় হলে
অর্ডার দিব, যা এখন। কিন্তু স্যার অর্ডার দিতে হবে তো। ওই তোকে না বললাম চলে যেতে, যা এক্ষুনি। আবির কাছে আসে ইফতির, হাতে ট্রেতে একটা কাঁচের কোকের বোতল। আবির সেটা টেবিলে রাখার জন্য একটু নিচু হয়, আর তখনই আবির বোতলটা ইফতির কান সোজা মাথায় জোরে বাড়ি দেয়। ইফতির মাথা ফেটে সেখান থেকে রক্ত বের হতে থাকে। ইফতি জোরে চিৎকার করে ওঠে। ইফতি বলে, শালা তুই আমাকে মারছিস, তোকে যে কি করব দাঁড়া, তুই আমাকে চিনিস না। আবিরের দিকে ওর বন্ধুরা এগিয়ে আসে, ট্রে দিয়ে জোরে দুইটারে অনেক পেটায়। তিনজনকে আধমরা করে টেবিলে ফেলে রাখে, কিন্তু ইফতির মধ্যে ওর বাবাকে কল করে জানিয়ে দেয় সবটা। ওর বাবা হারুন নিকটবর্তী থানায় কল করে পুলিশ পাঠিয়ে দেয়। আবির প্রান্তিকে নিয়ে বাইরে আসে। প্রান্তি অবাক হয়ে আবিরকে দেখছে, সেই পুরানো আবির যেন প্রান্তির সামনে। আবির রিক্সা নিয়ে যায়, তখনই দুই গাড়ি পুলিশ এসে রেস্টুরেন্টের সামনে নামে। ইফতি দ্রুত বের হয়ে আবিরদের দেখিয়ে দিয়ে বলে, ওই যে ওটা ধর। রিক্সাতে প্রান্তিকে উঠিয়ে দিয়ে আবির বলে, সোজা বাসায় চলে যাবি, আমি আসছি। প্রান্তি ভয় পায়। এত সময় লাগে আসতে? এক্সকিউজ মি, আমি বেড়াতে যাইনি, আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো ওইটা বেড়ানোর জায়গা থেকে কমই বাকি আছে। চুপ থাকেন তো। প্রান্তিকে নিয়ে কখন পালাবে? আমি রেডি, কিন্তু আমি যাব তোমার সাথে। কি? আমিও যাব। কিন্তু হারুন তো তার ছেলেকে নিয়ে কালকে আসবে না, তবুও পান্তিকে নিয়ে পালাতে হবে। কারণ একটাই আছে, তবে আপনাকে নিতে পারি, পান্তি যেন কোনোভাবেই না জানতে পারে। বেশ। আবির বাড়ির ভেতরে আসে, অনেক লোক সেখানে বসা, প্রান্তিও বসে আছে। প্রান্তি আবিরকে দেখেই জড়িয়ে ধরতে আসে, কিন্তু আহাদ সাহেব সামনে এসে দাঁড়িয়ে প্রান্তিকে থামায়। রেহেনা বেগম বলে, আবির, তোকে নাকি পুলিশ ধরেছিল, তাহলে তুই চলে আসলি কিভাবে? আরে তোমার বোনের ছেলে আছে না, সে তো পুলিশ কমিশনার না কি জানো, ওনার নাম বলতেই আমাকে ছেড়ে দিয়েছে। ওহ যাক, তাহলে আমার বোনের ছেলের নাম কাজও হয়। আবির শোন, একটা প্রস্তাব আছে তোর জন্য। পরে শুনবো, একটু কাজ আছে। আবির চলে আসে সবার সামনে থেকে, ফোন নিয়ে খালেদ সাহেবকে কল দেয়। আবির বলে, স্যার, আমি বুঝতে পেরেছি সাইকো গ্যাং কে, কিন্তু প্রমাণ নেই। আমি চাচ্ছি সে নিজের মুখে সবকিছু স্বীকার করুক, একটু সময় লাগবে। আচ্ছা, যত সময় নাও করো, কাজটা কমপ্লিট হওয়া চাই। আর কত ঝামেলাতে জড়াচ্ছ তুমি? তোমার জন্য যে কি কি করতে হবে আমার। তো আমাকে বাবা ডাকতে বললেন, বাবা ডাকতে বলার সময় মনে হয় ছেলে ঝামেলাতে পড়বে। হয়েছে, ঢং বাদ দাও, কাজে মন দাও। আবির ফোন কেটে দেয়, সবকিছু রেডি করে। একটু পর সাউন্ড বক্সে বিয়ের গান বাজতে শুরু করে। রাত পোহালেই বিয়ে। রাত বাড়তে থাকে, রাত তখন 2টো বেজে গিয়েছে। আবির দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে রাস্তার সামনে। গাড়ির পিছনের সিটে বসা আহাদ সাহেব। প্রান্তি ব্যাকপ্যাক নিয়ে দৌড়ে আসে আবিরের গাড়ির সামনে। পিছনে উঠতে যাবে, তখনই আবির বলে, ওই সামনে বস। আমি কি তোর ড্রাইভার? সামনে এসে বস। আর এত ব্যাকপ্যাক কেন? হানিমুনে যাচ্ছিস নাকি? হ্যাঁ যাচ্ছি, ব্যাগে অনেক টাকা আর গহনা আছে, এসব লাগবে আমার। এসবের কোনো দরকার ছিল? আচ্ছা চল এখনই। প্রান্তি উঠে বসতেই গাড়ি চালাতে শুরু করে আবির। গাড়ির স্পিড অনেকটা ফাস্ট। তারপর সকাল হয়, পুরো বাড়ি বিয়ের সাজে সজ্জিত হয়েছে। নিয়াজ সাহেব সকাল থেকে প্রান্তিকে দেখছে না, তার মাও দেখছে না। কোথায় গেছে কেউ জানে না, তবে নিধি জানে। প্রান্তি আবির আর আহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবিরের ঘরের দরজা খোলা, প্রান্তির ঘরের দরজাও খোলা। বাড়িতে অনেক গেস্ট। প্রান্তির কথা নিয়াজ সাহেব জিজ্ঞাসা করে, প্রান্তি কোথায়? জলদি রেডি হতে বলো। ওদিকে বরপক্ষের বাবা ফোনই তুলছে না, রাগে সারা গা জ্বলছে।
কিন্তু প্রান্তিকে তো পাচ্ছি না। ওর ঘরের দরজা খোলা, জামা কাপড় তেমন নেই, ওর ব্যাগগুলোও তো দেখছি না। কি কি বলো এসব? প্রান্তিক কোথায় জানো না মানে কি? সে কোথায় গিয়েছে? আমি তো জানি না, কিন্তু ও ঘরে নেই। আর ওর বিয়ের জন্য যে গয়নাগুলো ওর পড়ার টেবিলে রেখেছিলাম সেগুলোও নেই, টাকাও নেই। তার মানে তোমার মেয়ে কি পালিয়েছে? কি পালিয়েছে মানে? ও কেন পালাবে? ও কার সাথে পালাবে? কি বলছো তুমি আমার মেয়ের নামে? ঠিকই বলছি, আবিরও বাসায় নেই। আবির জানে আমার মেয়ে কোথায়। ও জানোয়ারটা যে এমন একটা কাজ করবে ভাবতেই পারিনি। ওকে খুঁজে বের করে মেরেই ফেলবো আমি। ঠান্ডা হও, আমি খোঁজ নিচ্ছি। কেয়া বেগম আবিরদের বাড়িতে আসে। আবিরকেও সবাই খুঁজছে। আবিরও নেই বাড়িতে। সবাই বুঝতে পারে প্রান্তি আবিরের সাথে পালিয়েছে। নিধি চুপচাপ বসে আছে। প্রান্তির মা আসে নিধির কাছে। নিধিকে বলে, তুমি তো আবিরের কাছে থাকতা, প্রান্তিকে নিয়ে যে পালিয়েছে আবির সেটা তুমি জানতে? আবির ভাইয়া আর প্রান্তি আপু প্ল্যানিং করেছিল ওরা বিয়ের আগের রাতে পালিয়ে যাবে। ওরা একে অপরকে ভালোবাসে, এই জন্য প্রান্তি আপু তাকে বিয়ে করতে চায়নি। এইসব কিছু আমাকে বলনি কেন? সে কেন বলবে? ওই আবিরকে আমি মেরেই ফেলবো। আবিরকে এখানে ডাকা ঠিক হয়নি। আচ্ছা মাথা ঠান্ডা করো, আমাদেরই তো ছেলে। অমন বেয়াদব ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আহাত কোথায়? আহাত বেরিয়ে আয় তুই। কোথায় তুই? নিয়াজ সাহেব চিৎকার করে আহাতকে ডাকলো, কিন্তু আহাত। আবিরের সাথে আহাদও সকাল থেকে মিসিং। তবে আহাত, আবির আর প্রান্তি এখন কোথায়? আবির প্রান্তিককে নিয়ে সকাল 8টার দিকে ঢাকাতে এসে পৌঁছালো। একটা রেস্টুরেন্টের সামনে প্রান্তি থামতে বলল। আবির ভাবে প্রান্তির হয়তো ক্ষুধা লেগেছে। আবির গাড়িটা ব্রেক করে। প্রান্তি গাড়ি থেকে নামে, আবিরও নামে। প্রান্তি বলল, আমার ব্যাগগুলো নামিয়ে দে তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য? আচ্ছা বুঝলাম, তবে ব্যাগ নামাতে হবে কেন? নামিয়ে দে, তারপর দেখাচ্ছি। আর তোর ফোনটা আমাকে দে। আচ্ছা ঠিক আছে। আবির ব্যাগগুলো নামাতে থাকে। অনেক ভারী 3টে ব্যাগ। আবির পিছনের সিটের কাঁচ নামিয়ে দিয়েছে। প্রান্তি কাকে যেন কল করলো। আহাদ সাহেব আরামসে বসে আছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আবির যখন লাস্ট ব্যাগ নামিয়ে প্রান্তির সামনে আসবে, তখনই প্রান্তি কয়েক হাত দৌড়ে চলে যায়। তারপর কোনো একটা ছেলের বুকে আছড়ে পড়ে। ছেলেটাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আবির, আহাদ সাহেব দুজনেই হা করে তাকিয়ে আছে প্রান্তির দিকে। আবিরের হাতে তখনও প্রান্তির নিয়ে আসা ব্যাগ ধরে রাখা আছে। রাতুল, বলেছি না আমি তোমারই হব। তোমাকে ভালোবেসেছি, তোমাকে হারাতে নয়, চলে এসেছি তোমার কাছে। আমিও তোমার অপেক্ষায় ছিলাম। এবার আর আমাদের কেউ আলাদা করতে পারবে না জান। আমিও তোমাকে ভালোবাসি অনেক। চলো এবার আমরা পালিয়ে যাব। হ্যাঁ চলো। ও তার আগে আমার কাজিন ভাইয়ের থেকে বিদায় নিয়ে আসি। ভাই? আবির ভাই হয়ে গেছে? আবির অবাক হয়ে প্রান্তির দিকে তাকিয়ে আছে। জীবনে এই দিয়ে সেকেন্ডবার সে অবাক হলো। আর ছোটখাটো কোনো অবাকের বিষয় নয়, অনেক বড়ভাবেই হয়েছে সে। প্রথমবার প্রান্তির থেকে পেয়েছিল যখন আবিরকে দোষারোপ করে। আবারও সে প্রান্তির থেকেই অবাক, বিস্ময় আর ধোঁকা পেল। প্রান্তি এগিয়ে এসে আবিরের থেকে ব্যাগটা নিল। প্রান্তি বলল, সরি আবির, কিছু মনে করিস না। তোকে আমি সবটা বলছি। এই হলো রাতুল, আর রাতুল ও হলো আবির, যাকে নিয়ে আমাদের প্ল্যানিং সাজানো হয়েছিল। হেই ব্রো, আমি রাতুল। আসলে ওর হয়ে আমি সরি। আমার গার্লফ্রেন্ড প্রান্তি। এবার হাঁটা বন্ধ কর। আমি রাতুলকে ভালোবাসি 3 বছর ধরে। রাতুলের কথা বাবাকে বলার আগেই তিনি আমার বিয়ে ঠিকঠাক করে ফেলে। রাতুলের কথা শুনলে বাবা আরো খারাপ কিছু করত, সেই জন্য একটা প্ল্যান মাথায় আসে। সেই প্ল্যানে তুই হলি আমার আসল ট্রাম্প কার্ড বলতে পারিস। তোকে ব্যবহার করেই আমি রাতুলের কাছে এসেছি। তোকে ভালোবাসে,
তোর সাথে পালানো এসব কিছু নাটক ছিল। তোকে আমি ভালোবাসবো? কখনোই না। তোর মতো ছেলে কত পড়ে থাকে আমার পেছনে। কষ্ট হচ্ছে তোর জন্য। এই কদিন আমার জন্য তোর মনে ভালোবাসা তৈরি হয়েছিল, ছ্যাঁকা খেয়ে গেলি তাই না? বাই দ্য ওয়ে, সবাই ভাববে তোর সাথে আমি পালিয়েছি, কিন্তু আমি তো জানি আমি কার সাথে যাচ্ছি। তুই যা ইচ্ছা কর, না হয় মরে যা। বেচারা, যা ভাগ। আর শোন, তোর মতো একটা গাধা আমি জীবনে কখনো দেখিনি। বুঝতেই পারলি না একটা মেয়ে তোকে ব্যবহার করছে, আর তুই দিব্যি বিশ্বাস করে তার সাথে চলে আসলি। গাধা, ধর তোর ফোন। প্রান্তি রাতুলের হাত ধরে আবিরের সামনে থেকে চলে যেতে থাকে। আবির চোখের পলক না ফেলেই তাকিয়ে আছে প্রান্তির দিকে। প্রান্তি একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। গাড়ির দরজা খুলে আহাদ সাহেব বাইরে বের হলো। আবিরের সামনে এসে দাঁড়ায় উনি। আবির কিছু বলল না, মাথা নিচু করে নিল। আহাদ সাহেবও কিছু বলল না। আবিরের ফোন বাজতে থাকে। রেহেনা বেগম কল করছে, কেয়া বেগমও কল করছে, কিন্তু আবির রিসিভ করে না। ফোনটা আপাতত এয়ারপ্লেন মোড অন করে গাড়িতে উঠে বসল। নিয়াজ সাহেব প্রচন্ড রেগে যায়, নিজের হাতের ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে। আরিয়া আহাদ সাহেবের ফোনে কল দেয়। আহাদ সাহেব রিসিভ করে। কিছু বলতে যাবে তখনই নেওয়াজের কথা শুনতে পাই তিনি। আহাদ, যে কিনা খেতে অবধি পারতো না, আমি তাকে নিজে হাতে খাইয়েছি, আর ওরই ছেলে আমার এত বড় ক্ষতি করলো। ওর মতো ছেলে আসলেই আহাদের জন্ম দেওয়াটা সবচেয়ে বড় পাপ হয়েছিল। আমার তো মনে হয় আহাদের ছেলে না, আবির একটা বেজন্মা, না হলে সে এমনটা কেন করবে? আর আহাদও একটা কুত্তার বাচ্চা, সে সময় মিসিং। এবারই সবাই খারাপ, আমারই ভুল ছিল এমন একজনের সাথে বন্ধুত্ব করে। চলে আসো কিয়া, আজ থেকে এই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ। নিওয়াজ কেয়া বেগমের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আহাদ সাহেব ফোন কেটে দিল। আবির হাসতে থাকে শব্দ করে। আহাদ সাহেব প্রশ্ন করে, এ সময় তুমি হাসছো কেন? আসলে একটা জিনিস ভেবে অনেক মজা পাচ্ছি আমি। কোন জিনিস? আপনি যদি এখানে না থাকতেন, এতক্ষণে মনে মনে বলতেন একটা কুলাঙ্গার জন্ম দিলাম, সে সবসময় আমার মান সম্মান নষ্ট করলো, এইসব দেখার আগে মরে যেতাম, তাহলে এটা ভালো হতো, তাই না? আপনি এসব ভাবতেন। আহাদ সাহেব আবিরের মুখ থেকে এসব শুনে চুপ হয়ে যায়। আবির গাড়ির স্পিড বাড়িয়ে সোজা ওর মামার বাড়িতে চলে আসে। কলিং বেল বাজাতেই আবিরের মামা দরজা খুলে দেয়। আহাদ সাহেব গাড়িতে বসে আছে, নামতে যাচ্ছিল, তখনই আবিরের মামা এসে আবিরকে জড়িয়ে একটা চড় দেয়। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আহাদ সাহেব আর নামলেন না, জানালা খুলে আড়ালে বসে থাকলেন। মামা বললেন, জি আবির, তোর থেকে আমি এটা আশা করিনি। প্রান্তিকে ভালোবাসতি, একবার আমাকে বলতি। এভাবে পালিয়ে আসলি। জানিস, প্রান্তির বাবা ফোন করে আমার বোনকে যা ইচ্ছে তাই বলছে। আমি আর নিতে পারিনি। আমার বোন মারা গেছে তোর হওয়ার পর। আমার বোনের দোষটা কি? আমাদের দোষটা কি? আমি তোকে পড়াশোনা করালাম, আমি বড় করলাম, এসব শিখিয়েছি তোকে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাগ্যিস তোর আসল রূপ দেখলাম। আজকে বুঝতে পারছি তোর বাবা তোকে কেন বের করে দিয়েছিল বাড়ি থেকে। আসলেই তুই একটা কুলাঙ্গার, আর তোর দোষে আমার মরা বোনটা কথা শুনছে। তোর আসল রূপ দেখালি এতদিন পর, না হলে নিধির সাথে না জানি কি কি করতি। ছি, আর ভাবতে পারছি না। নিধির বাবা, তুমি কিন্তু আবিরকে যা ইচ্ছে তাই বলছো। আবিরের কথা তো আগে শোনো, আবিরকে তো কিছু বলার সুযোগ দাও। সামনে থেকে সরো তুমি। আবির, বেরিয়ে যা তুই। তোকে আমি সহ্য করতে পারছি না আর। মামা, আমার কথা শোনো। বেরিয়ে যাবি নাকি আমি চলে যাব? আবির আর কোনো কথা বলল না। সে দ্রুত গাড়ির কাছে আসলো।
মামি চিৎকার করে আবিরকে ডাকতে থাকে। আবির তার মামের দিকে তাকিয়ে জোরে একটা শ্বাস নিয়ে গাড়িতে উঠে বসল। দ্রুত ওর মামার বাড়ির থেকে আবির বের হয়ে আসে। আবিরকে ওর মামি অনেক ডাকে, কিন্তু আবির সেসবের দিকে কোনো কান না দিয়ে সোজা গাড়ি নিয়ে তার মামার বাড়ি থেকে চলে আসে। শহর ছেড়ে একটা নির্জন রাস্তায় আসলো আবির। রাস্তার পাশে একটা টং দোকান। সেই দোকানের সামনে আবির গাড়ি রাখে। গাড়ি থেকে নেমে দুটো গোল্ড লিপ সিগারেট নিয়ে গাড়ির সামনের ডিকিতে গিয়ে বসল। আবির সিগারেটে আগুন জ্বালায়। আহাদ সাহেব গাড়ি থেকে নেমে আবিরের পাশে আসলো। আবিরের পাশে বসতেই আবির আর একটা সিগারেট ওর বাবার দিকে বাড়িয়ে দেয়। আহাদ সাহেব সিগারেট হাতে নিয়ে ঠোঁটের সাথে চেপে ধরল। আবির লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ডিগির উপর শুয়ে শুয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। দুজনেই এক মনে সিগারেট টেনে যাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। নীরবতা ভেঙে আবির বলল, কি বুঝলেন আর সাহেব? আমি খালি ভাবছি আমার সাথে যদি আপনি না থাকতেন এতক্ষণ আরো কত কিছু যে আমার শুনতে হতো, তাই না বলেন? আবির, বাড়িতে চলো, আমি সবকিছু বুঝিয়ে বলবো। নো, আমি যদি আপনার সত্যিকারের ছেলে হই তাহলে বাড়িতে গিয়ে সাথে সাথেই কিছু বলবেন না। সবার বলার শেষ, আপনি কথা বলেন। আমি দেখাতে চাই আপনাকে আমি দোষ না করেও সবার কাছে কতটা ঘৃণিত। আচ্ছা ঠিক আছে। আবির তার বাবাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। বেশ কিছু সময় পর আবির গ্রামের বাড়িতে আসে। আহাদ সাহেবকে বাড়িতে ঢোকার আগে নামিয়ে দিয়েছে। উনি হেঁটেই বাড়িতে প্রবেশ করে। পরিবেশটা তখন বেশ থমথমে, কারণ সারাদিন তিনি বাসায় ছিলেন না। এদিকে এত বড় কাণ্ড ঘটেছে সেটা নিয়ে আহাদ সাহেবের কোনো মাথা ব্যথা নেই। বাড়িতে ঢুকেই রেহেনা বেগমকে খাবার দিতে বলে। সারাদিন কোথায় ছিলে তুমি? জানো তোমাকে কত কল করা হয়েছে। তোমার কি একটুও হুঁশ হয়নি ফোনটা রিসিভ করতে? কি হয়েছে? কি হয়নি সেটা জানতে চাই না ভাই। আসলে আপনি ঠিক ছিলেন। আবির যে একটা কুলাঙ্গার বেজন্মা তার প্রমাণ করে দিয়েছে সে। কি করেছে সে? কি করেনি? হ্যাঁ, সব কিছু সে করেছে। সে তো একটা জানোয়ার, জানোয়ারদের মতোই কাজ করেছে। প্রান্তির আজ বিয়ে, অথচ দেখছো বাড়িতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার তো একটা বিশেষ কাজ পড়ে গিয়েছিল, শহরে যেতে হয়েছে। এতক্ষণ তো বিয়ে হয়ে গেছে, তাই না? না, বিয়ে হয়নি। তোমার খারাপ ছেলেটা প্রান্তিকে নিয়ে পালিয়েছে। ছি, সমাজে মান সম্মান বলতে আর কিচ্ছু নেই। মানুষজন কি না কি ভাববে। তোর ওরে পছন্দ, আমাদের বলতি। আমরা না হয় কথা বলতাম, তাই বলে এইরকম একটা কাজ করবে ও? তোমার সম্মানের কথা ভাবলো না? এমন ছেলে আমার হলে আমি এতদিন খুন করে ফেলতাম। কি বেয়াদব ছেলে হয়েছে। এইভাবে দুই বাড়ির সম্মান নিয়ে খেলা করবে আবির? প্রান্তির বাবা যা ইচ্ছে তাই বলে গেছে। ওই যে প্রান্তির বাবা আসছে, দেখো কি বলে। নিয়ত সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করে। আহাদের সামনে এসে বসল। রেগে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদ তো এমনিতে সবটা জানে, কিন্তু ওরা জানে না তাদের মেয়ে কি কি করছে। নিয়ত সাহেব বলে, সারাদিন কোথায় ছিলি তুই? তোর ওই জানোয়ার ছেলেটা আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে, সেটা কি জানিস? আবিরকে পুলিশ ধরেছিল। ইপ্তি প্রান্তির সাথে বেয়াদবি করেছিল বলে পিটিয়েছে আবির। কি হতো? কিসের বেয়াদবি? ওদের তো বিয়েই হতো। তাহলে বেয়াদবির তো কিছু দেখিনি। ছেলে খারাপ মানলাম, কিন্তু হারুন সাহেব কল করে বলে আপনাদের মেয়ে তো আরও খারাপ। বাজারে মেয়েদের মতো ওর হাত ধরে পালিয়ে যাচ্ছে। ভাগ্যিস বিয়েটা আমরা করিনি, না হলে মেয়ে এখান থেকে পালাতো। ছি, এরকম খারাপ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাইছিলাম, ভাবতেই এমন লজ্জা করছে। এসব কথা বলছে হারুন। তোর ওই জানোয়ার ছেলেকে খুঁজে পেলে আমি কি যে করব। নিওয়াজের কথা শেষ হতেই আবির বাড়িতে প্রবেশ করে। সবার সামনে এসে দাঁড়ায়। আবিরকে দেখে রেহেনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারে না। আবিরের দিকে এগিয়ে গিয়ে আবিরের গালে কষে একটা চর বসিয়ে দেয়।
আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। রেহেনা বেগম বলে, ছি আবির, তোকে আমি অন্তত ভালো ভেবেছিলাম, কিন্তু তুই আমার কাছে তা ভুল প্রমাণ করে দিয়েছিস। আমি ভাবতেই পারিনি আমার আবির এমন একটা কাজ করবে। তোর জন্য আমি সন্তান নিইনি, আর তুই কিনা এমন একটা কাজ করতে পারলি। প্রথম যেদিন প্রান্তি তোকে দোষারোপ করেছিল, সেদিন তোকে কেউ বিশ্বাস না করলেও আমি করেছিলাম। কত বুঝিয়েছি এদেরকে জানিস, বলেছি আবির এমন না, সে কখনো খারাপ হতে পারে না, সে মারামারি করে বেড়ায়, কিন্তু তাই বলে বাড়ির মেয়েদের নিয়ে মান সম্মান হারানোর কাজ। সবার বিরুদ্ধে কথা বলেছি আমি, কিন্তু আজ তুই কি করলি? প্রান্তিকে বিয়ের দিন নিয়ে পালিয়ে গেলি, একবারও ভাবলি না পরে কি হবে? কেন আসছিস এখানে? বেরিয়ে যা তুই। আবির আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিওয়াজ সাহেব এসে আবিরকে আরো দুটো ঘুষি দেয়। আবিরের জামার কলার টেনে ধরে গাল টিপে রেখে বলে, শালা কুত্তার বাচ্চা, আমার মেয়ে কোথায়? ওকে কোথায় রেখেছিস? এখনই বের কর প্রান্তিকে। তোকে বিশ্বাস করা এই বাড়ির সব মানুষদের প্রথম ভুল ছিল, যেটার মাসুল এখন দিতে হচ্ছে। প্রান্তির বাবা, আবিরের সাথে কেন এমন করছো? আমার তো কোনো সমস্যা নেই, তারা একে অপরকে ভালোবেসেছে। যেহেতু ওরা পালিয়ে গেছে, তো এখন ওদেরকে বিয়ে করিয়ে দাও, মেনে নাও। ছেলে হিসেবে আবির তো খারাপ না, আর সে বড় চাকরিও করছে, তাহলে কি সমস্যা? চুপ করো তুমি, তুমি জানো কি বলছো? তোমাকে এখানে কে আসতে বলেছে? দেখো, এখন তারা পালিয়ে গিয়েছে, সবাই তো জানে। তুমি কি পারবে এখন তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে? সবাই কথা উঠাবে যে মেয়েকার চাচা তো ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছিল। ভালো জায়গা কেন, খারাপ জায়গাতেও বিয়ে দিতে পারবে না তুমি। আর সবচাইতে বড় কথা হলো, আবিরের সাথেই তো প্রান্তি হ্যাপি থাকবে। তুমি যতই অন্য জায়গাতে বিয়ে দিতে চাও না কেন, প্রান্তি কখনো ভালো থাকতে পারবে না যদি না সে ওর মনের মানুষটাকে পায়। কেয়া বেগমের কথায় সবাই তখন চুপ হয়ে গেছে। নেওয়াজও আবিরকে ছেড়ে দেয়। একটা সোফাতে গিয়ে বসে নেওয়াজ। মাথা নিচু করে বেশ কিছু সময় ধরে কেয়া বেগমের কথাগুলো ভাবতে থাকে নেওয়াজ। তারপর উনি বলে, বেশ, মেনে নিলাম, ওদেরকে আজকে এখানে বিয়ে হবে। সবাইকে জানিয়ে দাও, এই অনুষ্ঠানেই বিয়ে পড়াবো ওদের। তারপর আবির প্রান্তিকে নিয়ে চলে যাবে এখান থেকে। আমি ওই মেয়ের আর ছেলের মুখ দেখতে চাই না। আবিরকে বলো প্রান্তিকে নিয়ে আসতে। যাক, ভালো হয়েছে মেনে নিচ্ছ। আবির বাবু, বল প্রান্তি কোথায়? গাড়িতে আছে, আমি গিয়ে নিয়ে আসি। বস এখানে, মন খারাপ করে থাকিস না। এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, আর চিন্তা নেই। কিছু সময় পর তোদের বিয়ে হবে, তাহলে মন খারাপ করে থাকবি না। ওকে, বল প্রান্তি কোথায়? সে কি ভয়ে ভিতরে আসেনি? কেয়া বেগমের কথায় আবির কিছু বলল না। সে নিধির দিকে তাকিয়ে আছে। নিধির চোখে পানি টলমল করছে। কি থেকে যে কি হয়ে গেছে নিধিও যেন বুঝতে পারে না। সে কি করবে? যা দেখছে, যা শুনছে, সেসব বাড়িতে বলে দিয়েছে। আবিরের চুপ থাকা দেখে রেহেনা বেগম বলে, দাঁড়িয়ে আছিস কেন? যা, প্রান্তিকে নিয়ে আয়। তোকে দেখলে রাগ লাগছে। পালাবি তো আগে তোর বড় মাকে আমাকে বলতে পারতি। এভাবে কেন পালাবি? আমরা সেভাবে ব্যবস্থা করতাম। যা, প্রান্তিকে নিয়ে আয়। যা হবার তো হয়ে গেছে, এখন এক ভাব নাই, ভয়ের কিছু নেই। প্রান্তিকে ডাক দে। কে যা তো, বৌমাকে নিয়ে আয়। আচ্ছা। আবির তখনও চুপচাপ দাঁড়িয়ে। এবার আহাদ সাহেব উঠে দাঁড়ায়, আবিরের পাশে এসে দাঁড়ালো। কেয়া বেগম ততক্ষণে পা বাড়িয়ে রেখেছে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। তখনই আহাদ সাহেব বলে, ভাবি, প্রান্তি নেই, সে আসেনি। কি মানে? কেন? আবির কোথায় রাখছে? প্রান্তি আসেনি কেন? তো আবির যে নিয়ে আয়, তাহলে জলদি বের হয়। কে ভাবি, প্রান্তি আর আসবে না। আবির গেলেও বাড়ির কেউ গেলেও আসবে না। মানে কি বলিস তুই?
প্রান্তি আসবে না কেন? কি সমস্যা ওর? এখন তো সব মেনে নিচ্ছি, তাহলে ওর না আসার কারণ কি? কারণ আছে। আহাদ সাহেব কথাটা বলে থামলেন। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। আহাদ সাহেব আবিরের হাত ধরে সামনে ধাক্কা দিয়ে সবার মাঝখানে পাঠিয়ে দেয়। তারপর বলতে শুরু করলেন, যে জানোয়ারটা কি করেছে জানেন? এই জানোয়ারটার প্রান্তির ভালোবাসার মানুষের হাতে প্রান্তিকে তুলে দিয়ে আসছে। মানে হলো আবিরকে প্রান্তি ভালোবাসার নাটক দেখিয়েছে, ভালোবাসার নাটক করেছে সে। এতক্ষণ তো আমার ছেলেকে নিয়ে সবাই যাচ্ছেন তাই বলেছে, কিন্তু কেউ জানেন না প্রান্তি হলো আসল দোষী। আবিরকে সে প্রপোজ করেছিল, আবিরের কাছে কান্নাকারি করত, আবিরকে বলতো সে বিয়ে করতে রাজি না, কারণ সে আবিরকে ভালোবাসে, তাকে নিয়ে যেন এখান থেকে পালায়। আবির তোমাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু প্রান্তির পাগলামির জন্য সেটা পারেনি। নিয়াজ প্রান্তিকে জোর করে বলে, আবির জানতে পারেনি, তাই আবির প্রান্তিকে নিয়ে পালাতে বাধ্য হয়। তবে আবির কি চেয়েছিল জানিস? সে ঢাকাতে গিয়ে তোদের কল করে ডাকবে, সেখানে সব কিছু বুঝিয়ে বলবে। কিন্তু তোরা মেয়েকে কি করেছিস জানিস? গাড়ি থেকে নামতেই তোরা মেয়ে আবিরকে ফোন দিয়ে ওর বয়ফ্রেন্ডকে ডাকে, তার নাম রাতুল। প্রান্তি রাতুলকে জড়িয়ে ধরে বলে তাকে সে ভালোবাসে। আবিরের কাছে এসে বলে তাকে সে ব্যবহার করছে পালানোর কাজে। আবির ছাড়া সে এত বড় কাজ করতে পারতো না। বিয়ের পরেও তোর মেয়ে পালাতো। আবিরকে তো ধন্যবাদ দেওয়া উচিত, অন্তত তোদের মান সম্মান কিছুটা হলেও বাঁচিয়েছে। যদি বিয়ের পর পালাতো কি হতো বলতো? তোদের মেয়ের রিলেশনে 3 বছর ধরে তুই তো জানতে চাসনি কখনো তোর মেয়ের কি লাগবে। সে এমনিতেও পালাতো, কিন্তু আবিরকে সে তার কাজের জন্য ব্যবহার করেছে মাত্র। তোরা ভাবছিস আমি কিভাবে জানলাম এত কিছু? কালকে রাতে তো আমি ছিলাম না এখানে, আমি জানতাম প্রান্তি আবিরকে নিয়ে পালাবে। কি হয় দেখার জন্য আমি ওদের গাড়িতে লুকিয়ে গিয়েছিলাম। যখন প্রান্তি এমন একটা কাজ করবে আমি আবিরের থেকেও বেশি অবাক হয়ে যাই। তোর মেয়ে তো দেখি অনেক ভালো অভিনেতা, ভালোবাসার নাটক এত সুন্দর করে করতে পারে, তুই নিজে থেকে দেখলে পাগল হয়ে যাবি। আগে নিজের মেয়ের ব্যাপারে জেনে নিবি, তারপর অন্যের ছেলের ওপর দোষ দিবি। পারলে খোঁজ নিয়ে আয় তোর মেয়ের। ও তোদের তো আবার বিশ্বাসও না হতে পারে। এই নে আমার ফোন, নে ভিডিও করেছি প্রান্তি যখন রাতুলকে জড়িয়ে ধরছিল সেসব, নিজেরাই দেখে নে। ছেলে দেখতে কেমন, তোর মেয়ে কি কি করেছে সব তোরা নিজেরাই দেখ। আহাদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যান। সবাই ফোন দেখতে থাকে। আবিরও চলে আসে বাইরে। গালটা ওর অনেক ব্যথা করছে। সিফাতের কাছে আসে আবির। প্রান্তির পালানোর ঘটনার 2 দিন পার হয়ে যায়। সিফাত বসে ফোনে চ্যাট করছে শ্রেয়ার সাথে। আবিরকে দেখেই ফোনটা পকেটে রেখে দেয়। আবির বলে, ঢাকাতে চলে যা, আমার এখানে কিছু কাজ আছে, সেটা শেষ করেই আমি আসবো। কিন্তু আমি থাকি না। তুই তো সিয়ার জন্য থাকবি। বুঝিস তো দোস্ত। আচ্ছা ঠিক আছে থাক। আবির, ওই যে দেখ নিধি। আবির সিফাতের কথায় সেদিকে তাকায়। অর্ণব আর নিধি একসাথে হাত ধরে হেঁটে বাইরে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির দিকে। সিফাত বলে, আমি জানি তুই নিধিকে ভালোবাসিস, কিন্তু কিছু করার নেই বন্ধু। তাকে না হয় না পাবি, অন্তত তাকে মনের কথাটা জানাতে পারিস। ভালোবাসতে তো দোষ নেই। দেখি। দেখির কিছু নেই, যা প্রপোজ করে দে। যাবো এখনই? হ্যাঁ, সে না করে দিক, তবুও জানাচ্ছিস, এটাই তো আসল কথা। পাওয়ার আশা না করে প্রপোজ করবি, দেখবি অনেক ভালো লাগছে। সিফাতের কথায় আবির দৌড় দেয়। দ্রুত গেট খুলে আবির যখন দৌড়ানো শুরু করে, কারোর মাথার সাথে নিজের মাথা ধাক্কা লেগে পড়ে যায় আবির। কপালে হাত দিয়ে আ বলে চিৎকার করে ওঠে। কি রে, কানা নাকি? চোখে টোকে দেখে না? আজব, এভাবে এসে ধাক্কা দেওয়ার কি আছে? উফ, আমার কপালটাই মনে হয় আলু হয়ে গেছে। কানার হাড্ডি। ওই আমি কানা নাকি নিজে কানা? হ্যাঁ, চোখ দুটো মাথার পেছনে রেখে হাঁটলে যা হয়। এই
ও, আপনি তো হাঁটছেন না, দৌড়াচ্ছিলেন। যত সব মেজাজ খারাপ করে দেয়। এখন কি হবে? আমার কপাল ফুট হয়ে গেছে। যত সব ফালতু ছেলে, চোখ খুলে দৌড়ায়, বেটার দামড়া ছেলে। আবির হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে। সে খেয়াল করেনি কার সাথে ধাক্কা খেয়েছে। তাকিয়ে দেখে একটা মেয়ে পাশে লাগেজ আর ব্যাকপ্যাক পড়ে আছে, আর কপালের একটা অংশ লাল হয়ে হালকা ফুলে গেছে। আবির দ্রুত উঠে দাঁড়ায়। মেয়েটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ওঠাতে চায়, কিন্তু মেয়েটা বলে, গেট আউট, ননসেন্স কোথাকার। ফেলে দিয়ে এখন ওঠাতে চান? সব ন্যাকামো আমার লাগবে না। ফালতু বদ দামড়া মার্কা ছেলে একটা। বুড়ো বয়সে দৌড়ানোর শখ জাগছে, মানুষ না দেখে দৌড়ায়। এই হ্যালো, কখন থেকে কিন্তু অপমান করে যাচ্ছেন? আপনি কিন্তু আমাকে ধাক্কা দিয়েছেন। আপনার মতো আমি শুকনো দাঁড় কাক না যে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ব। যত সব ফালতুর মশা মারছি। কোথা থেকে যে এসব পাবলিক আসে? চোখে কালো চশমা দিয়ে আবার হাঁটে, আজারা পাবলিক। আবির কথাগুলো বলে হাঁটা ধরে। মেয়েটার আগে আরো লাল করে ফেলে ফর্সা মুখটা। পাশ কাটিয়ে আবির চলে যায়। মেয়েটা রেগে বলে, হোয়াট দ্য ফাও কথা, আমি মশা? আমার নাম মিশি। চুপ করেন তো, ওষুধ ভাঙ্গার শিশি আজারা হুর। এই ইউ, তোকে আমি। ফালতু মেয়ে। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে দ্রুত চলে আসে। মিশি নিচ থেকে একটা ঢিল তুলে আবিরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু আবিরের ধারে কাছেও পৌঁছায় না। তারপর মিশি হলো নিশি ভাবির ছোট বোন। বিয়ের জন্য এসেছে এখানে, কিন্তু বিয়েই তো আর হচ্ছে না। তবে মিশির মেজাজটাই খারাপ হয়ে গেছে। কোথাকার কোন ছেলের সাথে মিশির এমন ধাক্কা, তারপর ঝগড়া। উফ, মিশি রেগে গিয়েছে। ওদিকে আবার নিধিকে খুঁজতে খুঁজতে চলে আসে অনেক দূর। নিধিকে এক জায়গাতে বসে থাকতে দেখে আবির। আবির গিয়ে সামনে দাঁড়ায়। নিধি আবিরের দিকে তাকালো। আবিরকে দেখে নিধি উঠে দাঁড়ালো। আবির মুখে হাসির ভাব এনে বলল, নিধি, তোকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। আমি জানি তুই আমাকে পছন্দ করিস। তোর আমার প্রতি যে কেয়ারনেস, আমার প্রতি তোর ওই যে আবেগ, সেগুলো আমি বোঝার চেষ্টা করেছি অনেক আগেই। কখন খেলাম, কখন বাসায় আসলাম, কখন কি করছি, সবকিছুর খোঁজ খবর তুই নিয়েছিস সবার আগে। অসুস্থ হলে তুই পাশে সবসময় থাকতি। তোর আমার প্রতি যে আগ্রহ, যে কেয়ারনেস, সেটা আমাকে তোকে ভালোবাসতে বাধ্য করেছে। হ্যাঁ, ঠিক শুনেছিস, আমি তোকে ভালোবাসি নিধি। তোকে কখনো এসব কথা বলবো বা বলতে হবে ভাবিনি, কারণ সবসময় মনে হতো এই তো আছিস আমারই পাশে, সবসময় তো থাকবি। তাহলে ঘটা করে তোকে প্রপোজ কেন করতে হবে? আমি না এত কিছু ভাবি না, আমার তোকে ভালো লাগে। আমার কি দোষ বল? আমার মন যদি তোকে ভালোবাসে, আমার মন যদি তোকেই চায়, আমার মন যদি তোর সঙ্গ চায়, আমি কি করব? আমার অনুরোধ করেও তোকে চাই, আমার জোর করে হলো আমি তোকেই চাই। চাই মানে চাই। এত কিছু উদাহরণ, এত কিছু করে এত পারফেক্ট হতে পারবে না। আমি তোকে যেভাবে আছি সেভাবেই চাই, ভালোবাসতে চাই, তোর সাথে থাকতে চাই। চল আমার সাথে। আবির কথাগুলো বলে নিধির হাত ধরল। নিধি মুচকি হাসতে থাকে। নিধির হাসি দেখে আবির খুশি হয়। আবির আরো কিছু বলতে যাবে, তখনই নিধি এক ঝটকাতে আবিরের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আবির অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? সবটা তোমার নাটক। আমি সেটা জানি, বুঝেছো? কেউ না জানলেও আমি তোমার নাটকটা বুঝতে পেরেছি। ভালোবাসা মানলাম, কিন্তু এতদিন কেন বলনি? কাউকে নিয়ে পালানোর পরে ভালোবাসি জানাতে আসছো? সে যদি তোমাকে ধোকা না দিত, তাহলে তো এতক্ষণে তাকে নিয়ে সংসার করতে। আসছে আমাকে প্রপোজ করতে। যেই সে চলে গেছে অমনি আমাকে প্রপোজ করলে। মানে একটা বিষয় আছে না, আমও গেল আর ছালাও গেল। এমন হয়েছে, তুমি প্রান্তিকে নিয়ে পালালে, ওটা আম ছিল, কিন্তু যখন দেখলে আমটা তোমার গাছের না, সে অন্য গাছের, তখনই দৌড়ে আমার কাছে আসলে, যাতে ওই ছালাটা যেন না হারাই। তাই এসে প্রপোজ করেছ। কিন্তু এইসব হবে না, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি ভুল ছিলাম, তোমাকে কেয়ার করতাম, কিন্তু তুমি মূল্য দাওনি। দিবে কি করে? তোমার মন তো অন্য কারোর জন্য পড়ে আছে। আমাকে জায়গা দেবার মতো সেই মনে জায়গা ছিল না। আমি তোমাকে ভালোবাসি না,
আমি তোমাকে জাস্ট আমার বড় ভাই ছাড়া কিছুই মনে করিনি। আশা করি বুঝতে পারছো মিস্টার ভাইয়া। আবির নিধির থেকে এমন কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। নিধি আবিরের সামনে থেকে চলে যায়। আবির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। নিধি হন হন করে হেঁটে চলে যায়। আবির নিধির জায়গাতে বসল। নিধি এভাবে কথা শোনাবে আবির একদমই বুঝতে পারেনি। সাইকো গ্যাংয়ের ছেলেরা সেদিনে টং দোকানের সামনে আসলো। চায়ের দোকানে এসে রিয়াদ প্রশ্ন করলো, ওই মামা, এখানে কয়েকদিন আগে যে পিকআপ ভ্যান আর কয়েকটা ছেলের ভেতরে যে ঝামেলা হলো, অ্যাক্সিডেন্ট করলো, সেদিনের ওই ঝামেলা আপনার মনে আছে? হ্যাঁ মামা, মনে আছে তো। ছেলেগুলো অনেক ভালো। ওই তো পাশের গ্রামে থাকে। আমি ওদেরকে চিনি, তবে বাড়ি চিনি না। তারা কে, কি করে জানো? হ্যাঁ, 3 জনের কথা তো জানি। 3 জনের খামারের বিজনেস করে, আর বাকি একজনকে ঠিক চিনি না। আমি তাকে আগে কখনো দেখিনি। মানে ওরা 4 জন ছিল? হ্যাঁ, 4 জনই তো রাস্তা থেকে একটা কার্টুনে পেঁচানো বক্স তুলে আমার দোকানের পেছনে যায়। তারপর আমার থেকে এই ছুরিটা নিয়ে ওরা পিছনে কি সব করছিল। পরে দেখি ধোঁয়া উড়ে, তারপর ওরা চলে যায়। দোকানের কথা শুনে রিয়াদরা পিছনে আসলো। খুঁজতে খুঁজতে এক জায়গাতে কিছু ছাই দেখতে পায়, আর পাশেই সাদা কস্টেপের টুকরো পড়ে আছে। রিয়াদরা বুঝে যায় ওই ছেলেগুলো জানে বক্সে কি ছিল, আর ওরাই তাদের একটা পিকআপ ভ্যানের সব মাল হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। রিয়াদ আবার দোকানের কাছে আসে। আচ্ছা মামা, ওরা তোমার দোকানে আসে রোজ? হ্যাঁ মামা, সন্ধ্যার আগে আসে, একটু পরে আসবে। আচ্ছা। রিয়াদ আর তার লোকেরা একসাথে দোকানের আশেপাশে বসে আবিরদের জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা হয়ে যায়, আবির আসে না। নিহাল, সাকিব আর সাজিদ 3 জন একসাথে টং দোকানে আসলো। বাইক দুটো রাস্তার একপাশে রেখে ওরা 3 জন বাইক থেকে নামলো। সাজিদ বলে, বন্ধু তোরা দোকানে বয়, আমি একটু মাইনাস করে আসি। দূর হারামি, তোর কখন যে বাথরুম পাই তুই নিজেও জানিস না। নেহালদের রেখে সাজিদ দোকান থেকে কিছুটা দূরে আসলো। বাইক থেকে নেমে বাথরুম করা শুরু করে। নেহালেরা তখন দোকানের ভেতরে প্রবেশ করে। সেদিনের সেই পিকআপের হেল্পারটি রিয়াদকে বলে, ভাই, এই যে সামনের এই ছেলেটার সাথে আমার সেদিন কথা কাটাকাটি হয়েছিল। ওদের মধ্যে একটা ছেলে বেশি কথা বলছিল, আরও একজন ছিল, কিন্তু সেই ছেলেটা হাবাগোবা, কোনো কথা বলেনি। সে এইসব জানে না বলেই চলে গেছে, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, চলো ওদেরকে আজকে বোঝাচ্ছি সাইকো গ্যাং কি করতে পারে। হেল্পারটি নেহালকে দেখিয়ে দেয়। রিহাদ সোজা দোকানের ভেতরে আসে। নেহালের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাদের পিকআপ ভ্যানের মালগুলো কোথায়? মানে কি বলেন আপনি? কিসের পিকআপ, কিসের মাল? জানিস না? দেখ, আবারও সুন্দরভাবে বলছি। নিতে নিতে তোদের এখানে এসে পৌঁছেছি। তোরা আমাকে ডাকিসনি, আমিই বরং ক্রপে তোদেরকে এখানে নিয়ে এসেছি। এখন বল, তোরা কি চাস, মাল নাকি জীবন? অর্কর কথা শুনে রিয়াদের মুখের হাসিটা চলে গিয়েছে। রিয়াদ অবাক হয়ে অর্কর দিকে তাকিয়ে আছে। রিয়াদ এখন বুঝতে পারছে ডার্ক গ্যাং কোনো সাধারণ কেউ না, না হলে তারা কখনো এভাবে ওপেন কথা বলা, তাদের মাল সরানোর সাহস দেখাতে পারত না। রিয়াদ অবশ্য অর্ককে খুব সহজভাবে দেখছিল। রিয়াদ বলে, ভয় পাইনি রে তোর হুমকিতে, তবে মজা পাইছি। এই প্রথম কোনো গ্যাংয়ের লোক সাইকো গ্যাংয়ের সামনে বসে তাদের এই কোটি টাকার মাল সরিয়ে উল্টো হুমকি দিল। তুই তো জানিস না আমরা তোকে কি কি করতে পারি। কি করবি? তোদের সবার কাছে পিস্তল আছে, তাতে 10টা করে বুলেট ভরা, কোনো ব্যাপার না। আছিস 10 জন পোলাপান নিয়ে। আমি তোকে চিনি রে পাগলা, কিন্তু তুই জানিস না আমি কে। তোকে সামনে বসিয়ে তোকে নিয়ে খেলা করব, তুই বুঝতেই পারবি না। সময় থাকতে বল তোর লিডার কে। ও, তার মানে তুই জানিস আমার উপরেও লিডার আছে? না, ভালো, আমি ইমপ্রেস। তবে ভয় পাচ্ছি না রে, তোরা জানিস নাকি ভুল করেছিস। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন, ওই শালারে মার। অর্ক মুচকি হাসল।
তবে রিয়াদের কথা শুনে ওর লোকেরা অর্কর দিকে এগিয়ে আসতে থাকে। অর্ক শব্দ করে হাসল, আর তখনই কয়েকটা স্নাইপারের গুলি এসে লাগলো রিয়াদের লোকের উপর। সাথে সাথে ওরা সেখানে পড়ে যায়, রক্ত বের হতে থাকে। রিয়াদ ভয় পায়। যতটা অর্ককে সহজভাবে নিয়েছিল, অর্ক অতটাও সহজ নয়। অর্কর কানে ব্লুটুথ, গাড়ির ভিতরে আবির বসে, অর্কর শার্টের বোতামে ক্যামেরা রাখা। আবির অর্ককে বলে, রিয়াদ ভয় পাচ্ছে, ওর উপর কিন্তু সাইকো গ্যাংয়ের নজর আছে। ওর হাতের দিকে তাকাও, ও কিছু একটা সিগন্যাল দিচ্ছে। দেখো, আঙ্গুল উঁচু করেছে। ওর সাথে ফাইট না নিয়ে কথা বলো, যা খুশি বলো, ওর সাথে গল্প করতে থাকো। কি রে, ভয় পাইছিস? তোকে না বলেছি তুই আমাকে চিনিস না? বয় চেয়ারে, তোর সাথে কথা বলি। শোন, সাইকো গ্যাং আজ থেকে 7 বছর ধরে এই ড্রাগসের বিজনেস করছে। সব কিছু আমরা জেনে এখানে এসেছি। আমরা কে তুই জানতেও পারবি না যতক্ষণ না আমরা তোকে নিজ থেকে জানানোর সুযোগ দেব। দেখ, তোকে ভালোভাবে বলছি, মালগুলো কোথায় রেখেছিস? যদি বেঁচে থাকিস তাহলে টাকাগুলো কোথায়? টাকাগুলো দে, আমরা চলে যাচ্ছি। কোনোটাই তো দিব না, তোর সাথে তো খেলবো রে। তোর বসকে ফোন কর, দেখ এখানে আসুক, কথা বলি। আমার কোনো বস নেই, টাকা কোথায় বল এক্ষুনি। অর্ক, তোমার ক্যামেরা পিস্তল দিয়ে রিয়াদের পাশের ছেলেটাকে শুট করো, তারপর দেখবা দাবার কুটি চেঞ্জ হয়ে গেছে। বলবি না তাহলে তোর বসকে? আমি কিন্তু তোকে মেরে ফেলতে পারি। তোকে আমি মেরে। অর্ক উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে গুলি চালালো হাসিবের কপাল সোজা। হাসি পড়ে যায় গুলি খেয়ে। অর্ক আবার আগের জায়গাতে গিয়ে বসে। অর্কর হাতে পিস্তল রাখা। অর্ক চুপচাপ বসে আছে চেয়ারে। রিয়াদ ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো সময় আছে, মাল নাকি জীবন? এই, তুই চিনিস না আমাকে, আমি কিন্তু তোকে সেকেন্ড চান্স দেব না। তাই নাকি? ওকে, রেডি ফর ফাইট। অর্ক উঠে আসে। রিয়াদের দিকে পিস্তল তাক করতেই একটা গাড়ির শব্দ শোনা যায়। আবির অর্ককে থামিয়ে দেয়। অর্ক চুপচাপ দাঁড়ালো। রিয়াদ পিছনে তাকায়। কারোর আসার শব্দ শুনতে পায় সে। অর্ক ঘুরে দেখে একটা বাঘের মুখোশ পরে কতগুলো ছেলে ভেতরে প্রবেশ করে। অর্কর পিছনে এসে দাঁড়ায়। অর্ক তাকাতে অর্কর দিকে একটা ছেলে পিস্তল তাক করে ধরল। আর একটা ছেলে এসে অর্কর হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। তারপর রিয়াদ এগিয়ে এসে অর্কর পায়ে লোহার রড দিয়ে জোরে একটা বাড়ি দিল। অর্ক চেয়ারের উপরে গিয়ে পড়ে। অর্ক চিৎকার দেয় না, তবে মুখের ভাব থেকে বলে দেওয়া যায় যে অর্ক প্রচন্ড ব্যথা পেয়েছে। রিয়াদ অর্ককে ইচ্ছে মতো লাথি মারতে শুরু করে। তারপর অর্ককে টেনে তুলে চেয়ারে বসায় সে। অর্কর গালে 2-3টি ঘুষিও দিল রিয়াদ। অর্কর গাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। অর্কের গাল এক হাত দিয়ে চেপে ধরে রিয়াদ বলল, শালা শুয়োরের বাচ্চা মাদার, তুই মারবি সাইকো গ্যাংয়ের লোকেদের? তোর পিছনে এত জোর, তুই বলিস প্ল্যান করে এখানে আসছিস। দেখি তোর প্ল্যান কি, তোকে কে এসে বাঁচিয়ে নিয়ে যায় দেখবো আমি। হা হা, তুই বড্ড বোকারে চান্দু। প্ল্যান করলাম আমরা, লোক ডাকলি তুই ভাবছিস ভয় পাবো? ওরে বাপরে, ভয় পাইছি রে। এই শুয়োর, তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে। তুই আমাদের মালগুলো খেয়ে দিছস, তোকে আমি বাঁচতে দিব না রে। তুই বল, মাপ চাইবি নাকি মরবি? রিয়াদ, রিল্যাক্স। সাইকো গ্যাংয়ের সামনে পড়ে কেউ কখনো বাঁচতে পারেনি, আর ও তো নিজ থেকে এসেছে আমাদের কাছে। তাকে একটু আদর যত্ন সোহাগ করো। কথাটা মাস্ক পরা একটা ছেলে বলল। অবশ্য ওই ছেলেটাকেই লিডার মনে হয়েছে, কিন্তু সে কে? সে কথাগুলো বলতে বলতে একটা চেয়ারে এসে বসলো। টেবিলের উপরে থাকা মদের বোতল থেকে গ্লাসে মদ ঢালে, তাতে আইস দিয়ে নাড়তে লাগলেন। রিয়াদ একটা পিস্তল হাতে নিয়ে অর্কর দিকে তাকিয়ে বলল, ভাই, এটার সাথে আর কি খেলবো? আমি তো এরে খেয়ে ফেলবো। আপনি খালি বলেন কিভাবে মারবো ওরে।
আর রিয়াদ, ভাত পাতার পর শিকার যখন নিচ থেকে এসে ধরা দেয় তখন সেই শিকার একটু রয়ে খেতে হয়, না হলে নো স্বাদ নো টেস্ট, অনলি জাস্ট ব্যাড। কথাগুলো বলে মাস্ক পরা ছেলেটা মুখ থেকে মাস্ক খুলল। তারপর ড্রিঙ্কসের গ্লাস থেকে সব ড্রিঙ্কস একসাথে গলায় ঢেলে অর্কদের দিকে তাকায়। অর্ক তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটাকে দেখে অর্ক বলে, কে তুই? ও তুই কি তাহলে সাইকো গ্যাংয়ের লিডার? ওই রিয়াদ, মাল তো ওরা ছেড়ে দিয়েছে। সে না দিবে মাল, না দিবে টাকা, ওটাকে বাঁচিয়ে রেখে কি করবি? মাইরা ফেলা। রিয়াদ অর্ককে মারার জন্য প্রস্তুতি নেয়। অর্কর দিকে পিস্তলের গুলি শুট করতে যাবে, ঠিক তখন টং টং শব্দ শুনতে পায় ওরা। দরজার দিকে তাকালো সবাই। একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, কালো মাস্ক পরা, কালো পোশাকও গায়ে। বোঝা যাচ্ছে এটা ডার্ক গ্যাংয়ের কেউ। ছেলেটা আস্তে আস্তে হেঁটে আসে ওদের দিকে। অর্কর পিছু করতে চায় না। আবির কোনো রকমে পুকুর পাড় থেকে উঠে আসে। জঙ্গলের মধ্যেই পুকুর, ঘন গভীর জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝেই একটা পুকুর। আবির কিনা সেই পুকুর পাড়েই শুয়েছিল। পাড়াদের বাবা, আবিরকে কল করো না। সে কোথায় আছে, কি করছে, কাল থেকে ওর কোনো খোঁজ নেই। রেহেনা বেগম সাত সকালে বাড়ির সব মানুষদের ডেকে এক জায়গাতে করেছে। আহাদ সাহেব নিশ্চুপ। আবির কই যাবে? ওর মামাকেও কল করে সবকিছু বলেছে। ওর মামারা শেষ রাতে রওনা দিয়েছে এখানে আসার জন্য। আবির তো সেখানেও যায়নি। তাহলে আবির গেল কোথায়? অর্ণব এসে দাঁড়ায় সামনে। রেহেনা বেগম বলে, অর্ণব, তুই তো কাজের ছেলে একটা, তুই আমার ছেলেটাকে খুঁজে এনে দে বাপ। দেখ না, সারা রাত ধরে ও মিসিং। কাল থেকে সে নেই। কই গেছে, কোথায় গেছে কে জানে। আচ্ছা খালামণি, তুমি টেনশন করো না, আমি খুঁজে দেখছি। দিদি কোথায় গেছে আবির? কেউ কি শেষে আবিরকে দেখেনি? নেহালরা কোথায়? আবির কোথায়? মা, আবির তো বড় না, গেছে ওর বন্ধুদের সাথে হয়তো কোথাও। নেহালের নাম্বার আছে না? ওর সবগুলো বন্ধুদের কাছে ফোন করো এখনই। আচ্ছা ঠান্ডা হও, দেখছি কি করা যায়। আহাদ সাহেব বাইরে আসে। মিশি অবাক হয়। যার সাথে ওর বিয়ের কথা চলছে সেই বান্দাটাকেও এখনো দেখল না মিশি। মিশি নিশির কাছে আসে। নিশিকে বলে, আপু, তোমার দেবর কি আমাবস্যার চাঁদ নাকি? তাকে দেখা যায় না কেন? তার ছবি আছে কোনো? না রে, কোনো ছবি নেই বাড়িতে। চিন্তা করিস না, চলে আসবে। ও একটু ভবঘুরে, তবে অনেক ভালো। কাজে লাগাতে পারলে তুই রানী হতে পারবি। সেটা ঠিক আছে, কিন্তু আমার তো তাকে দেখতে হবে, তাই না? দুজনে কথা বলে। নিধিও আবিরকে অনেকবার কল করেছে, কিন্তু ফোনটা অফ। আহাদ সাহেব নেহালদেরকে ফোন করলো। নেহাল আর সাকিব হাসপাতালে, তবে সাজিদ বাড়িতেই ছিল। আহাদ সাহেবকে জানিয়েছে আবিরের কথা। সাজিদ আসে আহাদের কাছে। বল, আমার ছেলে এখন কোথায় রে? আঙ্কেল, ওরে তো আমি বটতলার জঙ্গলের সামনে রেখে আসছি। ওই যে কতগুলো ছেলে এসে নেহাল আর সাকিবকে তুলে নিয়ে যায়। মানে কেন, কি করেছিলি তোরা? তেমন কিছুই না। কয়েকদিন আগে একটা পিকআপ ভ্যানের সাথে আমাদের অ্যাক্সিডেন্ট করে, আর সেই ভ্যান থেকে কার্টুনে বক্স পড়ে যায়। সেটা আবির, নেহাল মানে আমরা তুলে নিয়ে ওই যে মোড়ের শেষ মাথায় যে দোকান ছিল তার পিছনে গিয়ে বক্সটা খুলি। সেখানে হিরোইন, ইয়াবা আরও নেশার দ্রব্য ছিল। আবির সেগুলো পুড়িয়ে দেয়। তারপর থেকে ওরা আমাদেরকে খুঁজছিল। ওরা সাইকো গ্যাংয়ের লোক। ওরা নেহাল আর সাকিবকে তুলে নিয়ে যায়। এই জন্য আমি আবিরকে ডাকতে আসছি। পরেও কাকে যেন ফোন করে নেহাল আর সাকিবের ফোন নাম্বার ট্র্যাক করে সেখানে চলে যায়। আরে তুই ওকে যেতে দিলি? আমি তো ছাড়ছিলাম না, কিন্তু আবির অনেক বকা দিয়ে ভয় দেখিয়ে আমাকে পাঠিয়ে দেয়।
আমি কি করব, বাধ্য হয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে। ওহ, আবির তোকে চলে আসতে বলেছে, তাহলে বাড়ি যা, আবির ঠিক সময় চলে আসবে। সাইকো গ্যাংয়ের লোকের অনেক ছিল। আঙ্কেল চলেন, না হলে আমরা একটু সেখানে যাই। মন কেমন করছে যদি আবিরের কিছু হয়ে যায়। আরে ধুর, যে গ্যাংই হোক না কেন, আবিরকে তো চিনিস না। যা বাড়ি যা, আমি এখন রিল্যাক্স। আহাদ সাহেব আর সাজিদ কথা বলছিল, এমন সময় বাড়ির মেন গেটে গাড়ির হর্ন শুনতে পায় ওরা। 3 বার বেশ লম্বা করে গাড়ির হর্ন বাজাতে থাকে। আহাদ গিয়ে দ্রুত গেট খুলল। কালো দামি একটা গাড়ি থেকে আবির নামে। চোখ মুখ লাল হয়ে আছে আবিরের, শরীরটা বেশ দুর্বল ওর। আহাদ আর সাজিদ গিয়ে ধরে আবিরকে। আবির কোথায় ছিল ভাই? তোর জন্য কত টেনশন হচ্ছিল জানিস? নেহাল সাকিব ওরা ফিরেছে, অথচ তোর কোনো খোঁজ নেই। কি হয়েছে, তুই ঠিক আছিস? ঠিক আছে, গায়ে প্রচন্ড জ্বর, এ আর কি। আমাকে কল করতে এগিয়ে যেতাম। নিজেই তো আসতে পারতি। গাড়িটা নিয়ে ড্রাইভার চলে গেল সেখান থেকে। আরিটা বারান্দায় ছিল, আবিরকে আসতে দেখে দৌড়ে নিচে চলে আসে। রেহেনা বেগমকে বলে, বড় মা, ভাইয়া আসছে, বাইরে দেখো। রেহেনা বেগম তাড়াতাড়ি দরজা খুলে দেয়। আবিরকে সাজিদ আর আহাদ দুজনে ধরে ভেতরে নিয়ে আসতে থাকে। রেহেনা বেগম দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, বাবা কেমন আছিস? ঠিক আছিস? কি রে, তোর গায়ে তো দেখি অনেক জ্বর, চোখ মুখের কি অবস্থা করেছিস? ডাক্তার ডাকো আবিরের বাবা, এখনই নিয়ে আসো ডাক্তার। আঙ্কেল, আপনি আবিরকে নিয়ে যান, আমি যাচ্ছি ডাক্তার নিয়ে আসতে। নিশি আর মিশি দুইজন এতক্ষণে এখানেই ছিল। আবির মিসিং দেখে ওরা রুমে চলে যায়। আবিরকে ভেতরে নিয়ে সোজা নীরের রুমে চলে আসলো। আবির বলে, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি চেঞ্জ করব, তারপর শুয়ে পড়বো, আপনারা যান। আবির আসাতে বাড়িতে একটা হুলুস্থুলু কাণ্ড পড়ে যায়। মিশি আর নিশিকে অর্ণ গিয়ে খবর দিয়েছে যে আবির এসেছে। ওনারাও দুজনে আসে, কিন্তু ততক্ষণে আবির তার রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়। মিশি বলে, ও শিট, এখনো তোমার দেবরকে দেখতেই পারলাম না ভাবি। ধ্যাৎ, ওনার সাথে মনে হয় না আমার আর দেখা হবে। আরে হবে। কিছু সময় পর ডাক্তার আসে। আবির দরজা খুলে দেয়। জ্বর মেপে নেয় ডাক্তার। 104 ডিগ্রি জ্বর আবিরের। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। ডাক্তার জ্বর মেপে মেডিসিন দিয়ে চলে যায় সেখান থেকে। সকাল পেরিয়ে দুপুর নামে। আরিতা সবসময় আবিরের পাশেই ছিল। আবিরের মাথায় জল পট্টি দিচ্ছিল বারবার, কিন্তু নিধি আসে দুপুরের পর। আবির ঘুমাচ্ছে। আবিরকে দেখেই নিধি কেঁদে ফেলেছে। আবির এতটা অসুস্থ, অথচ সে আজ আবিরের পাশে নেই। আবিরের কপালে হাত রাখে নিধি। আবির চোখ না মেলেই বলে, বেঁচে আছি, মরিনি, তবে তোকে জ্বালাবো না আর। জ্বর ঠিক হয়ে গেলে আমি চলে যাব এই দেশ ছেড়ে। আমি যে জিনিস চেয়ে পাই না, সেই জিনিসের জন্য আমি বাড়ি, গ্রাম, শহর, দেশও ছাড়তে পারি। আবির ভাইয়া, কি বলো তুমি এসব? যা রুম থেকে, দরজাটা আটকে দিস, রুমে কারো প্রবেশ নিষেধ। তুমি আমার স্পর্শ পেয়ে টের পেলে আর আমি এসেছি? তোর স্পর্শ আমার থেকে কেউ চিনবে না। যদি এখন তোর হাত ধরে রাখার মানুষের অভাব নেই, যা তো তোর রুমে থাক। নিধি আর কিছু বলল না। সে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিধির চোখে পানি টলমল করছে। নিধি বুঝতে পারছে না সে কি করবে। কিসের একটা ইগো বারবার আবিরকে ঘৃণা করতে বাধ্য করছে নিধির। নিধি চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। নিধি চাইলেও আবিরকে অনেক অনেক না বলা কথা বলতে পারছে না। সবকিছুই যেন এখন নাগালের বাইরে চলে গেছে। নিধি তবুও আবিরের কথা ভাবে। আবিরের কথা ভেবে ওর মন কেঁদে ওঠে। এটা কি ভালোবাসা?
নাকি সিম্প্যাথি, নিধি নিজেও তা জানে না। 4 দিন কেটে যায়। আহাদ সাহেব নেওয়াজকে কল করেছে, বাসায় ডেকেছে, কিন্তু নেওয়াজের কোনো পাত্তা নেই। আর্জেন্ট ডাকার পিছনে কারণ হলো প্রান্তি। প্রান্তি আহাদকে কল করে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আহাদ যতবার প্রশ্ন করেছে কি হয়েছে, প্রান্তি তার আনসার না দিয়ে কেঁদেই গিয়েছে। আহাদ সাহেব বুঝতে পারে না তার কি করা উচিত, তাই সে নেওয়াজকে কল করেছে। ফোন হাতে নিয়ে দাঁড়ানো, হঠাৎ আবার ফোন বেজে ওঠে আহাদের। স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের কল। রিসিভ করে সে। কি হয়েছে আবির, কল দিলা যে? মাকে ডাকেন তো, সবাইকে ডাকেন, ড্রয়িং রুমে বসে আমি আসছি। আবির ফোন কেটে দেয়। আহাদ রুমের ভেতরে আসে। বাড়ির সবাইকে ডাক দেয় তিনি। সবাই এসে চারপাশে বসল, মাঝখানে একটা চেয়ার রাখা। ফরহাদ বলল, কি হয়েছে ভাই, ডাকলে যে হঠাৎ? আছে দরকার, আবির আসবে, ডাকতে বলেছে। ও আচ্ছা। আবির 4 দিন পর একদম সুস্থ হয়ে গেছে। আবির ডার্ক ব্লু কালারের টি শার্ট পরে, চুলগুলো সাইজ করে, চোখের চশমা পরে নিল, একটু ছেঁড়া ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে নিচে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামছে আবির। রেহেনা বেগম বলে, ওই তো আবির আসছে। সবাই আবিরের দিকে তাকায়। মিশু তাকালো। যার সাথে ওর বিয়ের কথা তাকে আজকে দেখছে, তবে মিশি ছেলেটাকে চিনতে পারে। প্রথম যেদিন এখানে এসেছিল আবিরের সাথে ওর ঝামেলা হয়। আবিরকে দেখে নিশিকে বলে, কাওয়ারটাই কি তোমার দেওর? আর কি বলিস রে, ভালো ছেলে, চুপ থাক বেয়াদব। কিন্তু আপু ও অনেক বেয়াদব। চুপ করবি তুই, জানিস না কিছু, ভুলভাল বলিস, চুপ করে বস। আবির এসে মাঝখানে চেয়ারে বসে। নিধির দিকে তাকিয়ে আছে আবির। নিধির পাশে অর্ণব দাঁড়িয়ে। অর্ণব থাকে সবসময় নিধির পাশে। আবির বসেই আহাদকে বলে, কি যেন বললেন আপনি? তোমার মা বলবে কথাটা, রেহালা বলো। আসলে আবির, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, অনেক কিছু জানিস এখন, বুঝিসও। তোকে বোঝানো তো এখন আমার পসিবল না, তবে তোকে একটা কথা বলার ছিল, জানি না তুই কিভাবে নিবি। বলে ফেলো, এত ভাবার কিছু নেই। দেখ, তোর বাবার বয়স হয়ে গেছে, আর কত দিক সামলাবে বল। এবার তো তোর একটা দায়িত্ব নিতে হবে, তাই না? আর তাছাড়া সেই দায়িত্বের পাশাপাশি আরো একটা কাজ করতে হবে। মানে বলতে চাচ্ছ যে আমি বাবার বিজনেস দেখব? হ্যাঁ দেখবা, কোনো সমস্যা আছে? কিন্তু ভাই এটা কি বলো, আবির এসব সামলাবে কেন? আমরা আছি তো, আমরা সব বুঝে নেব, এসবে আবিরের কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা তো আছি বেঁচে, আমাদের কত দায়িত্ব সেই সব আমরা পালন করি। তুমি সবসময় ঘরে শুয়ে বসে থাকো। চুপ থাক তোরা। আমি যে 2 সপ্তাহ আগে দেশের বাইরে মাল পাঠাতাম, সেখান থেকে 1 কোটি টাকা তোরা সরিয়ে নিছিস না? দায়িত্ব তো সব তোদের উপরেই ছিল। আবির এসব পারবে না, এসবের দরকার নেই, পরের কাজটা কি বলে দাও। আবির সবার কথা শুনে মুচকি হাসতে থাকে। বেশ মজা পাচ্ছে আবির ওদের কথায়। আবির কারোর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে হাসতে থাকে। আহাদ সাহেব বুঝতে পারে আবির হাসছে, কিন্তু হাসির কারণ জানে না। রেহেনা বেগম সবাইকে থামিয়ে দিয়ে বলে, আবির, বাবা তোকে দায়িত্ব দিতে চেয়েছে, সেটা নিয়ে এত কথা কেন? আর তাছাড়া সে বড় হয়েছে, কেন পারবে না সামলাতে? আর আমি যেটা বলতে চাইছিলাম, আবির বড় হয়েছিস, এবার বিয়ের কথা ভাব। প্রান্তির সাথে যা হয়েছে সেটা বাদ দে। আমি বলতে যাচ্ছি তোকে বিয়ে দেব, মেয়েও আমরা দেখেছি। আবির রেহেনা বেগমের দিকে তাকালো।
আবির রেহেনা বেগমের দিকে তাকালো। রেহেনা বেগম তার মতো করে কথাগুলো বলে দিয়েছে। আবির নিধির দিকে তাকালো। আবির কোনো কথাই বলছে না। হঠাৎ দরজার কলিং বেল বাজার শব্দ শুনতে পায় ওরা। আরিতা গিয়ে দরজা খুলে দিল। আবিরের মামা মামি মানে নিধির মা বাবা চলে এসেছে। ওনাদের সাথে আহাদ আলাপ সেরে বসতে দিলেন সোফাতে। আহাদ সাহেব বলে, আবির, তোমার মামা মামি আসছে, তাদের সামনে সব কথা হবে, তারা কি বলে শুনবে। আবির, তুই তো 4 দিন আগে বাসায় ছিলি না? সেদিন আমরা এমন আলোচনাতে বসেছিলাম, তখন তোর বিয়ে নিয়ে কথা বলা হয়। তবে তার আগে বাবা আরও একটা বিয়ে নিয়ে কথা বলে, আর সেটা হলো বাবা বলেছে ওনার যা সম্পত্তি আছে তার অর্ধেক উনি তোকে দিয়ে দেবে। যাই হোক, ওইটা অন্য কথা। তোর ভাবি আর আমি মিলে তোর জন্য মেয়ে সিলেক্ট করেছি। তুই মেয়েটাকে দেখলে ভালোবাসতেও বাধ্য হবি। যেমন সুন্দরী তেমন যথেষ্ট স্টাবলিশ। মেয়েটা হলো তোর ভাইয়ের শালিকা, মানে তোর ভাবির ছোট বোন মিশি। ওই যে নিশির পাশে বসে আছে। আবির সেদিকে তাকালো না, কিন্তু মিশি তাকিয়ে আছে আবিরের দিকে। আবির একবারের জন্য তাকালো না। আবিরকে নিয়ে রাহাত বলে, আমি বুঝি না আবিরকে কেন এত সম্পত্তি দিতে হবে। এসবের কোনো দরকার আছে? ও যেমন আছে তেমনই থাকবে। সেটা পরে দেখা যাবে, এবার আবির কথা শোনা যাক। আবির, কি বলবা তুমি? তোমার বিয়ের জন্য মেয়ে ঠিক করেছি। আবির মাথা নিচু করেই আছে। এতক্ষণ সবার কথা বসে বসে শুনছিল। আবির সবার দিকে একবার করে তাকিয়ে বলে, আমি বিয়ে করব না। এখানে যেহেতু মামা মামিরাও আসছে, তাদের সামনেই বলি, নিধিকে বিয়ে দিন। নিধি আর অর্ণব একে অপরকে ভালোবাসে, বিয়ে হলে ওদেরটাই দিয়ে দেন। আমি বিয়ে করব না। আর আপনাদের সম্পত্তির কথা বলছেন, এসব আমার দরকার নেই। আমার এইসবের 1 টাকাও চাই না। বরং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি সবকিছু ছেড়ে, মানে দেশ ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো দেশে আসবো না। এখানে আমাকে প্রান্তি নিয়ে আসেনি, বা আপনারা ভাবছেন প্রান্তির বিয়ের উপলক্ষে এখানে এসেছিলাম, এমন না। আমি এখানে এসেছি বিশেষ একটা কাজে। সেই কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের আরো অনেক কিছু জানিয়েছি। এখান থেকে চলে যাব। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি জাস্ট বেকার একটা ছেলে। আমার আপনাদের থেকে কোনো টাকা, কোনো সম্পত্তি, কোনো 2 আনা পয়সা লাগবে না। আমি জাস্ট এখানে আর কিছুদিন থাকতে চাই, তারপর এদেশ থেকে চলে যাব। মামা আমি ছোট থেকে আমার মাকে আমি দেখিনি, মায়ের আদর বুঝতে পারিনি। মামিকে, প্রান্তির মাকে, রেহেনা বেগমকে নিজের মা হিসেবে দেখেছি। মায়ের জায়গাতে ওনারা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়েছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বেশি দিন আর আমার জ্বালাতন সহ্য করতে হবে না। কিছুদিন এখানে আমার থাকতেই হবে। আবির কথাগুলো বলে থামলো, উঠে দাঁড়ালো। নিধি আর অর্ণবের দিকে তাকালো সে। নিধির দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। মনে মনে বলে, যে আমার না তাকে চাইবো না, যে আমার হবে তাকে আমি 1000 বার চাইব। আবির বাইরে চলে আসে। পিছন থেকে কারোর ডাকার শব্দ শুনতে পায় আবির। ঘুরে তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে। আবির থামলো। কিছু বলবি? তুমি এটা কি করলে? কেন তুমি সবার সামনে বললে আমার আর অর্ণবের কথাটা? পৃথিবীতে সবাই প্রেমই পড়ে, আর প্রেম সবার পূর্ণতা দিতে আসে না। আমার সামনে তোদের প্রেমটাকে পূর্ণতা পাক, এটাই চাই। তাই সবাইকে জানিয়ে দিলাম, ছেলে ভালো, তোকে ভালোবাসে, তোকে গুরুত্ব দেয়, তোর পছন্দের গুরুত্ব দেয়, তোর জন্য ফুল নিয়ে আসে, ড্রেস চুজ করে দেয়। সব মিলিয়ে মেয়েরা চায় লয়ার একটা ছেলে। তুই তার উপরে ইচ্ছে করে রাগ দেখিয়ে থাকতে পারবি, সে তোর রাগ ভাঙাতে কত কত চেষ্টা করবে ধৈর্য নিয়ে। এই জন্য ওই ছেলেটা তোর জন্য পারফেক্ট। আর আসল কথা হলো, ওই ছেলেটা তো তুই ভালোবাসিস, তাহলে মন খারাপ কেন? বরং আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? অনেক কথা বলো তুমি। আমি কখনো বলেছি আমি অর্ণবকে ভালোবাসি? সে তো তোকে ভালোবাসে। শোন, তাকে গ্রহণ করা উচিত বা তার সাথে থাকা উচিত যে তোকে ভালোবাসে। আর মানুষ তো গুরুত্বটা আটকায়, সম্মান শ্রদ্ধা সিংহ আটকায়, যেটা ও তোর প্রতি বেশি দেখাতে পারবে। মোট কথা, ও তোকে ভালোবাসে, আর ও সেই ভালোবাসাকে গুরুত্ব দিতে পারে। হি ইজ এ বেস্ট গাই ফর ইউ। সে ভালোবাসে, আর তুমি ভালোবাসো না? আবির নিধির কথা শুনে শব্দ করে হাসলো। নিধির অনেক রাগ লাগছে আবিরের হাসি দেখে।
আবির বলে, আমি কারো পছন্দকে গুরুত্ব দিতে পারি না। আবির আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে বাইরে চলে আসে। আর বাইরে আসতেই পিছন থেকে কেউ একজন হক স্টিক দিয়ে আবিরের মাথায় জোরে বাড়ি দেয়। আবির পড়ে যেতে থাকে মাটিতে। চোখ বন্ধ করে রাখে কতগুলো ছেলেকে সে দেখতে পায়। ছেলেগুলো এসে আবিরকে ধরে গাড়িতে তোলে। তারপর, আপু, তোর দেবর নিজেকে কিভাবে আমার দিকে না তাকিয়ে বলে আমাকে নাকি সে বিয়ে করবে না? এত ভাব কেন তার? নিশির কথায় নিশি এগিয়ে আসে। নিশি বলে, ঠিকই করেছে, ও পুরোই পাগল। ওর মতো ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিছি, এটাই অনেক। যে নিজের বাবার দেয়া সম্পত্তি নিতে চায় না, তার কাছে কেন আমার বোনকে বিয়ে দিব? আবার নাকি চাকরিও ছেড়ে দিয়েছে। কি বলো আপু তুমি? তার মানে তুমি সম্পত্তির টাকার জন্য এই আবিরের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলা? হ্যাঁ, তা নয়তো কি, ওই ফকিন্নির সাথে আমার বোনের বিয়ে দেব না। কিন্তু আমার তো এই ছেলেকেই লাগবে। এই ছেলে যখন এতগুলা সম্পত্তি ছাড়তে পারে, সে আসলেই বড় মনের ছেলে। চুপ কর, আবিরের আশেপাশে যেন তোকে না দেখি। মিশি বেরিয়ে আসে, আবিরের খোঁজ নিতে থাকে। কিন্তু আবির তো মিসিং, সে নেই। নিধি বাইরে বসে কাঁদছে। নিধির মা আসে নিধির পাশে। নিধিকে কাঁদতে দেখে তিনি বললেন, কিরে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, আমি অর্ণবকে বিয়ে করব না, প্লিজ তোমরা রাজি হও না, আমি বিয়ে করব না। কেন, কি হয়েছে? বিয়ে করবি না কেন? আবির তো বলেছে ছেলেটা ভালো, তোকে ভালোবাসে। সে ভালোবাসে সত্যি কথা, কিন্তু আমি তোকে ভালোবাসি না। আমিও কি করলাম? রাগ দেখাতে গিয়ে আমি আবির ভাইয়াকে হারাতে চলেছি। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। মানে কি বলছিস তুই এসব? আমি আবির ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু, অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো ওকে বলিনি। এখানে আসার পর আবির আর প্রান্তির বিষয়টা দেখে আমি অনেক ডিসপ্রেট হয়ে যাই। কি করব, মাথা ঠিক থাকতো না। এর মধ্যে অর্ণ বাবাকে প্রপোজ করে। আমি না করে দিয়ে বলেছিলাম আবিরকে ভালোবাসি, তবে সে যেন আবিরকে জেলাস ফিল করানোর জন্যই বন্ধু হয়ে থাকতে পারে। আমরা শুধুই বন্ধু, এর বেশি কিছু না। তাহলে এখন কি হবে? আবির তো মনে হয় না তোকেও বিয়ে করবে। ওর মনের চাপা কষ্ট নিয়ে বলেছে দেশের বাইরে চলে যাবে, তার মানে ওকে কেউ আটকাতে পারবে না। না আম্মু, আমি পারবো, আমাকে পারতেই হবে। ওকে কোথাও যেতে দেবো না আমি। আবিরকে এনে দাও না আম্মু, আমি ওকে ছাড়া কোথাও বিয়ে করতে পারবো না। আচ্ছা দেখি, আবিরের সাথে কথা বলে। এখন তুই শান্ত হ মা, কাঁদিস না, আমি আছি তো। নিধি ওর মাকে জড়িয়ে ধরে। ওকে ঘিরে বাড়ির সবাই বসে আছে। আবিরকে দেখে রেহেনা বেগম বলে, কি হয়েছে তোর মাথায়? নিয়ালকে নিয়ে বাইক চালাচ্ছিলাম, পিছলে পড়ে কি কাটা গিয়ে গেছে একটু। দেখ, প্রান্তি আসছে, কি একটা কাণ্ড ঘটে গেছে, শুনলে তুই কি বলবি জানি না। আমার কারো ব্যাপারে শোনার ইচ্ছে আমার নেই। আবির দাঁড়াও, একটু শুনতেই হবে তোমাকে। কত মানুষ কত কিছু বলেছে, এমনকি তোমার মামাও তোমাকে কথা শোনাতে ছাড়েনি, তারাও শুনুক। আপনি জানেন ভাই? হ্যাঁ, সেদিন প্রান্তিকে নিয়ে আমি আর আবির ঢাকাতে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রান্তিকে আমরা বাড়িতে রাখবো, যাতে ওর বাবা বুঝতে পারে যে প্রান্তি ওই এমপির ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না। কিন্তু আপনারা সবাই ভুল বুঝবেন। মাঝখান থেকে আমার ছেলে সবার কাছে জানোয়ার হয়ে গেল, কুলাঙ্গার হয়ে গেল। তো প্রান্তি যখন ফিরে আসছে, তখন তো সবারই ওর কথা শোনা উচিত। বড় আপু, তুমি এমন বলছো? আমি আর পারছি না, মরে যাওয়াটাই ভালো ছিল। তো মানলি না কেন? আবিরকে বিয়ে করতি, সেটা না হয় বেটার সিদ্ধান্ত ছিল, কিন্তু তুই কি করলি? ছি, তোর আশা ছেড়েই তো দিয়েছি। আমার সন্তান বলতে আবির ছাড়া আর কাউকে মনে করি না। মা, সবাই আমার পাশ থেকে সরে যাচ্ছে, আমি কি করব? আমিও তো প্রতারণার শিকার হয়েছি। ছেলেটা আমাকে ভালোবাসেইনি, সে আমার সব গহনা, আমার সব টাকা নিয়ে আমাকে বিয়ে ছাড়া ব্যবহার করে সব কিছু নিয়ে চলে গেছে। আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম,
সে আমাকে ভালোবাসার নামে আমার শরীরটাকে ব্যবহার করেছে, আমার টাকাগুলো নিয়ে চলে গেছে। আসলেই মরা উচিত মা আমার। তবে ওখানে মরলে তো লাশটা কুকুরে খেত, এই জন্য ফিরে এসেছি। মরলে এখানে অন্তত আমার লাশটা ঠিক মতো কবর তো দিতে পারবে তোমরা। ঠিকই করেছে ছেলেটা। আবিরের সাথে ভালোবাসার নাটক করেছিস, মানুষও তোর সাথে সেম কাজটাই করেছে। যা মর গিয়ে। ঠিক। ভাবি থামুন না, কি বলছেন নিজের মেয়েকে? তুই বলেছি মান সম্মান নষ্ট সে নিজে করছে। কত সাহস, সে আবিরকে নিয়ে পালিয়েছে। তাহলে এলাকাতে যখন জানে যে আবিরের সাথে পালিয়েছে, তাহলে আবিরকেই বিয়ে করতে। কিন্তু সে কি করলো? শহরে ছেলের প্রেমে পড়েছে। কুত্তার বাচ্চা, ওকে মেয়ে বলতে ইচ্ছে করছে না আমার। বাড়িতে ওর জন্য 5 লাখ টাকা ছিল, আর যা গহনা ছিল তা প্রায় 30 লাখ টাকা। সব হারাইছে, সাথে নিজেকে। ছি, আমি আর ভাবতেই পারছি না। বিষ এনে দেবো, খাবি? ভাবি থামবেন প্লিজ, একটু চুপ করুন তো। আমরা দেখছি ওই ছেলে কোথায় আছে। যা হবার তো হয়ে গেছে ভাবি, আপনি একটু শান্ত হন। নিয়াজ, তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? তোরা না থাকলে এই মেয়েকে আমি মেরেই ফেলতাম। ওকে বলে দাও তোমরা যে আমাকে যেন বাবা না বলে ডাকতে। আমি ওকে নিজের মেয়ে থেকে ত্যায্য করলাম, আমার সামনে যেন সে আর না আসে। নিয়াজ, তোরা এই বয়সে বাচ্চাদের মতো কথা বলছিস কেন? চুপ থাকতো তুই। ওই আরিয়া, প্রান্তিকে রুমে নিয়ে যা, ওনাদের সামনে ওকে রাখা যাবে না। চেহারার কি হাল করেছে, মনে হয় ছেলেটা মেরেছে। দেখ গলায় মুখে কামড়, মারের দাগ। হিস, কি করেছে ছেলেটা মেয়েটার ওপর। প্রান্তিকে নিয়ে আরিয়া চলে যায় ভেতরে। বাড়ির সবাই বসে চা খাচ্ছে আর আলোচনা করছে। আবির কারোর সাথে কথা না বলে রুমের দিকে চলে আসে। রুমে প্রবেশ করতে যাবে তখনই শুনতে পায়, মিস্টার ভাবওয়ালা শুনেন। আবির ঘুরে দাঁড়ায়, দেখে মিশি দাঁড়ানো। আবির তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কিছু বলবেন? আমি ভাবছি আপনি আমার দিকে তাকালেন না কেন? যেদিন সবার অপমানের জন্য আমাকে সিলেক্ট করলো সেদিন একবারও তাকাননি কেন? আমি কি দেখতে খুবই বাজে? আবির কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু নিধিকে আসতে দেখে আবির তাই হাসি দিয়ে জোরে জোরে বলে, আর হ্যাঁ, কি যেন বললেন? আপনি দেখতে বাজে কেন হবেন? আমি আমার লাইফে এতটা সুন্দর মেয়েকে দেখিনি। যেমন হাসি তেমনি চোখের দৃষ্টি, লজ্জা মাখা চোখ, চেয়েছিলাম আমার দিকে। গালগুলো তো কেমন লজ্জাবোধ ফুটে উঠেছিল। আমি তো ভয়ে আপনার দিকে তাকাতেই পাচ্ছিলাম না। ভয়? কিসের ভয়? আর আপনি এতটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমাকে দেখছিলেন। ইস, একবারও নোটিস করলাম না। আপনি দেখি ভালোই চোরা চোখে দেখেন। না মানে আসলে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আপনি বলেন তো কিসের ভয় পাচ্ছিলেন? এই যে এত সুন্দর একটা মেয়েকে দেখছি বারবার, যদি তার রূপের সৌন্দর্যে আলোতে আমার চোখ দুটো যদি ঝলসে যায়, তখন আমি আপনাকে কিভাবে দেখব? ইস, কথাটা দেখে ভালোই জানেন, বোঝাই যাচ্ছে। এমন কথা আরো বহু মেয়েকে বলেছেন, তাই না? নো নো, তবে এগুলো তো পটানোর জন্য বলা হয়। আপনাকে তো পটাচ্ছি না আমি। তাই নাকি? তা কি করছেন? আসলে আপনি নিজেই পটে আছেন, এই জন্য আপনাকে আমি সত্যি কথা বলেছি। আমি আবার যেটা সত্য সেটা সামনে বলতে পছন্দ করি। এখন যদি আপনার মনে হয় আপনি সুন্দর না, তাহলে আর কি, যে নিজে সুন্দরী ভাবে না, বিয়ে করবে কোন ছেলে বলেন? আবির কথাটা বলে দ্রুত চলে আসে। মিশিকে কিছু বলার সুযোগই আর দিল না আবির। নিধি মিশির পিছনে দাঁড়িয়েই কথাগুলো শুনছে। নিধির চোখে মুখে কান্নার ভাব ফুটে ওঠে। আবির সেটা দেখে আরো ইচ্ছে করেই মিশিকে যেটা মনে সাথে বিষয়টা নিয়ে ভুল বুঝেছিলাম। সরি বলার কিছুই নেই। আছে, আমি তোমাকে সরি বলবো। বাদ দে, সাদে একা যে। তোর বব কোথায়? কিসের বয়ফ্রেন্ড? নামটাও বলতে হবে। মিস্টার অর্ণব সাহেব কোথায়? দেখো ভাইয়া, ও আমার। হ্যাঁ, ও তোর জানি আমি, বলা লাগবে না, থাক নিচে যাচ্ছি। কথা তো পুরোটা শুনবে, এমন করছো কেন? কারো বিষয়ে শোনার ইচ্ছা আমার নেই। আর ভাবছি কি মিশিকে বিয়ে করব। মেয়েটা কিন্তু দেখতে খারাপ না। আমার বিয়ের ঘর সাজাবি তুই।
যতই হোক তুই আমার বোন বলে কথা, আমার তো ভাই বোন না। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আবিরে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিধি। নিধির অনেক কান্না পাচ্ছে। অর্ণব যে নিধির শুধু বন্ধু হয় সেটা আবিরকে বোঝাতেই পারছে না। কবে কি দেখছে আবির নিধিকে অর্ণব প্রপোজ করছে সেটা নিয়েই আবির ভাবছে অর্ণবের সাথে নিধির রিলেশন। কিন্তু সেদিন আবির বাকি কিছু এখনো দেখেনি, জানেও না। নিধি কি করবে বুঝতে পারছে না। অর্ণবকে তার বিষয়টা জানাতে হবে, যেন সে আবিরকে বোঝায়। আবির অর্ণকে ডেকেছে। অর্ণ আসতেই অর্ণকে ভিডিও গেমস বক্স উপহার দেয় আবির। অর্ণ কপাল কুঁচকে বলে, কোনো কাজ না করে উপহার কি করতে হবে বলো তো আঙ্কেল? তুই তো ভালো বুদ্ধিমান, ছোট একটা কাজ আছে। জানি, উপহার তো তুমি এমনি দাওনি, তবে আমার খালামণি কি পটিয়ে দিতে হবে? নো, পুরো ডিটেকটিভ হয়ে তোকে একজনের উপর নজর রাখতে হবে। কিভাবে কি করতে হবে বলে দেব। আরে বাস, এটাই তো চাইতেছিলাম। তা কার উপর নজর রাখতে হবে? তুই ডিটেকটিভ হতে চাস তাই না? তাহলে ডিটেকটিভ রুলস কি জানিস তো? হ্যাঁ জানি, যাই হয়ে যাক, কোনো গোপন কথা কাউকে বলা যাবে না মিশনের সময়। আর এমনভাবে মিশন চালাতে হবে যেন বুঝতেও পারি না কেউ যে আমি ডিটেকটিভ। তুই তো বহুত পাকামো, তোকে দিয়ে কাজ হবে। যা, তোর চাকরি ফাইনাল, আমি তোকে বেতন দিব। আচ্ছা বলো কি করতে হবে? আবির অর্ণকে একটা কাগজ দেয়। সেখানে সব লেখা আছে। অর্ণ সেটা পড়ে। কে কি করতে হবে আর কিভাবে করতে হবে অর্ণ সবকিছু বুঝে যায়। আবিরের সামনে অর্ণ কাগজটা পানিতে ফেলে দিল। আবির বলল, কাগজটা ফেললি যে? তুমি যেমন বলো দেওয়ালেরও কান আছে ভেবে না বলে কাগজে লিখে দিলা, আমারও চিলের চোখ আছে ভেবে কাগজটা পানিতে ফেলে দিলাম, যেন আমাকে ধরলেও কেউ কিছু যেন না পাই। তুই তো দেখি এক লাইনের উপর জানিস। এনে ফোন, এটা দিয়ে ছবি তুলবি। তার কেউ যদি জানতে চায় ফোনটা কার, আরিতার নাম বলবি, আমি আরিতাকে বলে দেব। ওকে স্যার, এখন আসি। প্রতিদিনের আপডেট আর ফটোস পেয়ে যাবেন। আমি এখন মিশনের জন্য রেডি। অর্ণ চলে যায়। আবির বাড়ির ভেতরে চলে আসে। রাতে আবির ছাদে যায়। ছাদে উঠেই সে দেখতে পায় প্রান্তি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ার চেষ্টা করছে, মানে প্রান্তি সুইসাইড করতে যাচ্ছে। আবির দৌড়ে প্রান্তির কাছে যায়। প্রান্তির হাত টেনে ধরে নিচে নামিয়ে বলে, ছাদে থেকে লাফানোর কি দরকার, টেনে নিচে পড়তে পারিস। আমাকে বাঁচালি কেন? আমাকে মরতে হবে, মরে যেতে হবে। কিভাবে বাঁচবো আমি? সব কিছু শেষ হয়ে গেছে আমার। কিছু শেষ হয়নি। ছেলেটার নাম রাতুল, ও আছে ঢাকার বাইরে। ওকে পুলিশে ধরেছে, টাকাগুলো সব পাঠিয়ে দিবে। অনেক মারছে ওকে, ও আর কি চাস? আমার সব শেষ। তোকে হারালাম, বাড়ি থেকে সম্মান হারালাম, বাড়ির মানুষের চোখের বিষ হলাম। মা বাবা কথা বলছে না। আমি কতটা খারাপ হয়ে গেলাম বল। কি ভুল কাজটাই না করেছি। রাতুল আমার সাথে চিট করেছে। ও কিভাবে পারলো? ওর একটা বউ থাকা সত্ত্বেও, একটা বাচ্চা থাকা সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সব কিছু লুটে নিয়েছে। এত খারাপ কেন সবাই? যা আবার হয়েছে, নিজেকে সামলে ভালোভাবে থাক। আবির, আমাকে তুই মাফ করে দে প্লিজ। আমার পাশে কেউ নেই, মরে যাব আমি। আমি তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি। বিশ্বাস কর, আমার মন এখন খালি তোকে হারানোর আফসোস করে কেঁদে ওঠে। তখনই মনে হয় মরে যাই আমি। দেখ, এইসব ভালোবাসা আমার কাছে হাস্যকর মনে হয়। আমার সামনে এসব বলবি না প্লিজ। আবির, তোর পায়ে পড়ি আমি। আমি এখন তোকেই ভালোবাসি। আমার ভাবির বোনের সাথে খুব দ্রুতই বিয়ে হতে যাচ্ছে। মেয়েটার নাম মিশি, দেখতে তোর থেকেও বেস্ট। অপশন আছে আমার, তোকে ভালোবাসে কোনো প্রশ্ন আসে না। আর মাফ চাওয়া, সরি বলা এইসব বাদ। আমার তোর প্রতি রাগ নেই, নিজেকে সামলা। আমি তোকে ভালোবাসি, সে তোকে বাসে না।
আমি প্রমাণ করে দেব আমি তোর জন্য পারফেক্ট, বেটার অপশন। উফ, নাটকটা বন্ধ কর রে। আবির চলে যায় সেখান থেকে। মেজাজ খারাপ লাগছে ওর। প্রান্তে যতবার ফিরে এসেছে ততবারই ঝামেলা বাকিয়েছে। এদিকে নিধি আর অর্ণব বাইরে বসে আছে। নিধি অর্ণবকে বলছে, অর্ণব তুমি তো সবই জানো। অর্ণব তুমি তো জানোই আমার বন্ধু হয়ে একটা উপকার করবে প্লিজ। কি হয়েছে বলো? তুমি তো জানো আমি আবির ভাইয়াকে পছন্দ করি। তাকে বলো না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বন্ধু ছাড়া, প্লিজ। আমি তোমাকে এত ভালোবাসলাম তবুও তুমি অন্য কারো? তুমি কি দেখো না যে ছেলেটা রোজ কত কত কথা বলতো? সেই ছেলেটাই এখন চুপচাপ হয়ে গেছে। তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরবাদ হয়ে গেছি। এগুলো বলিও না, আমি শুধু আবিরকে চাই। লাভ ফর ইচ আদার হোক আর সাথে আমার। আচ্ছা, আমি কথা বলবো। অর্ণবের হাত ধরে ধন্যবাদ দেয় নিধি। সে সময় আবির সামনে এসে দাঁড়ায়। অর্ণবের হাত ধরতে দেখে নিধিকে। আবির কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর আবির বসে আছে। নিশিভাবেই আসে সামনে। আবিরকে এসে সরাসরি বলে, শোনো আবির, আমি তোমাকে বারণ করেছি মিশির সাথে কথা বলবা না। আমার বোন আসলে তোমার কাছে ওকে বারণ করবা কথা বলতে। কেন? আমি বারণ করব কেন? কারণ আমি চাই না সে তোমার সাথে কথা বলুক। আপনি তো আমার সাথে মিশির বিয়ের কথা বলেছেন বাড়িতে, তাহলে এখন কি সমস্যা? হ্যাঁ বলেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি তোমার বাবার দেওয়া সম্পত্তি তোমার কাছে রাখবা, আমার বোনটা ভালো থাকবে। কিন্তু তুমি কি করলে? কোনো কিছু নিবে না, চাকরিও ছেড়ে দিলা। তোমার মতো ফকিন্নির সাথে আমার বোনকে বিয়ে দিব না, আশা করি বুঝতে পারছো। ও, তার মানে আমার সাথে আপনার বোনের বিয়ে দিতে চেয়েছিলেন শুধুমাত্র আমার অর্থ সম্পদ দেখে? হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার কিছুই নেই, চাকরিও নেই, তাহলে তো আপনার বোনকে বিয়ে করার কোনো মানেই হয় না। আচ্ছা, তবে আমি বারণ করব না, আপনার বোন আপনি সামলান। সে আসলে আমি আরও তাকে প্রেমের প্রস্তাব দেব, দেখি আপনি কিভাবে আটকান। দেখো আবির, তুমি কিন্তু আগেও বেয়ারা ছিলে, এখনো আসো, এর ফল। বাড়ির সামনে কতগুলো গাড়ির হর্ন বাজতে শুরু করে। একসাথে অনেকগুলো গাড়ি হর্ন দিচ্ছে। দারোয়ান বাড়ির দরজা খুলে দিল। এমপি মাজেদ ভেতরে আসে। বাড়ির সবাই তখন ওনার সামনে এসে দাঁড়ালো। আহাদ সাহেব এগিয়ে এসে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আবার কোনো ঝামেলা নিয়ে আসলেন? আপনাকে না বলেছি বাড়িতে আসবেন না, যা হবে বাহিরে। বাড়িতে প্রায়শই আপনি এসে ঝামেলা করার অধিকার নেই। বেরিয়ে যান বাড়ি থেকে। আচ্ছা, একটু বসতে তো দিবেন। এতটা অভদ্র কবে থেকে হলেন? এসেছি ভালো কথা, প্রথমে দাঁড়িয়েছি কেন? বসি, একটু পানি তো খেতে দেন। আচ্ছা, কি বলতে চান বলেন তো? আপনার সাথে যেদিন তো রাস্তায় সব কথাই হলো, এখন নিশ্চয়ই তারপরও আর কোনো কথা থাকতে পারে না। সেটা ঠিক আছে। আসলে আমি এসেছি আপনার জমির পেপার ফিরিয়ে দিতে। এই নিন, এখানে আপনার জমির পেপার আছে। আর আমি যে টাকা নিয়েছিলাম, নেওয়ার সময় যে আপনি পেপারে সাইন করেছিলেন, সেটাও নিন। এটা আর দরকার হবে না। ও, এসব ফেরত দিতে এসেছেন? এতদিন পর আপনার এসব ফেরত দেওয়ার কারণটা কি? তো একটা আছে, সেটা হলো আবির স্যার। আবির স্যার কোথায়? স্যার, আবির আপনার স্যার কবে থেকে হলো? কি বলেন আপনি? হ্যাঁ স্যারই তো, তিনি তো স্যার, তাকে সম্মান দিতে হবে না? কি যে বলেন আপনারা। কিসের স্যার? কি করেছে ও? আপনারা যাবেন না? আর হ্যাঁ, এমপি সাহেব যে, তাই এখানে কেন? মাজেদ কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আবির সিঁড়িতে দাঁড়িয়ে মাজেদকে ডাক দেয়। মাজেদ সেদিকে তাকায়। সবাই তাকালো আবিরের দিকে। আবির দ্রুত সিঁড়ি দিয়ে নেমে মাজেদের সামনে আসলো। মাজেদ আবিরকে দেখে সালাম দেয়। বাড়ির সবাই হতভম্ব হয়ে যাচ্ছে। এক টানা 10 বছর রাজত্ব করা প্রভাবশালী এমপি এসে তাদের বাড়ির ছোট ছেলেকে, তাই দৌড়াতে দৌড়াতে নেহাল আর মিশির কাছে আসলো আবির। দুজনে টং দোকানে বসে বেশ আরামেই গল্প করছে আর চা খাচ্ছে। আবিরকে দেখে ওরা দুজন এগিয়ে আসে। নেহাল বলে, আমাদের ডাক্তার বেআইন তো কখনো নাকি টং দোকানে বসে চা খায়নি, তাই অফার করলাম। বেশি করেছি। আরে শুনেন,
আপনার ফ্রেন্ড কেমন যেন বলে কি না, সুন্দরী মেয়ে দেখলে ওর হাঁটু কাঁপে। কখনো কোনো মেয়েকে এসে প্রপোজ করেনি, মেয়ের পিছনেও ঘুরিনি। হাসি পাচ্ছে। ছেলেটা অনেক ইনোসেন্ট। এমন সময় একজন বৃদ্ধা রাস্তা পার হচ্ছিল। দূর থেকে একটা ট্রাক আসে। বৃদ্ধটি রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছে। মিশি সেটা দেখে চিৎকার করে ওঠে বৃদ্ধকে বাঁচানোর জন্য। আবির নেহালকে ইশারা করে দৌড়ে যেতে। নেহাল না করে দেয়। আবির পিছনে লাথি মারে নেহালের। নেহাল দৌড়ে বৃদ্ধার কাছে যায়, তাকে রাস্তা পার করে দেয়। ট্রাকটাও সাথে সাথে চলে যায় সেখান থেকে। রাস্তার এক পাশে পড়ে দুজন। মিশি দৌড়ে এগিয়ে আসে। আপনারা ঠিক আছেন? কিছু হয়নি তো? না না, ঠিক আছি, কিছু হয়নি। আল্লাহ, কি যে হতো! আপনি নিজের জীবনে তোয়াক্কা না করে এমন করে কারোর জীবন বাঁচালেন। ইউ আর এ গ্রেট পারসন। মিশি নেহালের দেখে মুচকি হেসে চলে যায়। নেহাল কি হলো কিছুই বুঝতে পারে না। পাশে বৃদ্ধ লোকটি দাঁড়ানো। আবির বলে, সাজিদ এবার পালা, মিশি দেখলে সমস্যা কিন্তু। বন্ধু, তাহলে নিহালকে সামলা, গেলাম আমি। আর দাড়ি গুফ করে থাকতে পারছি না, চুলকাচ্ছে। মাজিদ কথাটা বলেই নেহালের পিছনে লাথি দিয়ে দৌড় মারে সেখান থেকে। নেহাল অবাক হয়ে তাকায় ওদের দিকে। নেহাল বলে, কি হলো এটা? সাজিদ ছিল না, ওই বৃদ্ধ সেজে আসলো কেন? হ্যাঁ, সাজিদ ছিল, আর ট্রাক চালাচ্ছিল সাকিব। যা এবার মিশিকে পটা, সহজ করে দিলাম সব, বাকিরা তোর কাজ। এই মেয়ে যদি বলে আমাকে বিয়ে করবে, তবে খবর আছে বলে দিলাম তোর। কিন্তু তুই কেন করবি না? পরে বলবো, এখন না। নেহালকে পাঠিয়ে দেয় মিশির কাছে। ফোন বেজে ওঠে আবিরের। প্রান্তির নাম্বার থেকে কল। আবির কেটে দেয়। প্রান্তি আবারও কল করা শুরু করে, কিন্তু আবির আর রিসিভ করে না। প্রান্তি রাগে দুঃখে কেঁদে ফেলে। প্রান্তি মিশির কাছে এসেছে। মিশিকে বলে, তুমি কি আবিরকে বিয়ে করতে চাও? আপু তো বলেছে দিবে বিয়ে। শোনো, আবিরের সাথে আমার 7 বছরের রিলেশন। সে এখানে থাকতো না, বাড়ি ছেড়ে চলে যায়। তোমার বোনকে জিজ্ঞাসা করবা বাড়ি ছেড়ে কি আবির চলে গেছিল কিনা। কেউ জানে না কেন গেছিল। আসলে ওর বাচ্চা আমার পেটে ছিল। আমাকে প্রথমে সে বিয়ে করবে বলে পরে তা অস্বীকার করে, তাই আমার ভয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। কি এত বড় কথা! ছি, আবির তাহলে এত খারাপ? একটা মেয়ে সর্বনাশ করে এভাবে চলে যেতে পারে? এখন এসে কি বলে? এখনো এসে বিয়ে করতে চাইছে না। দেখো, ফোন দিলে রিসিভ করে না, খালি ইগনোর করে। কতটা খারাপ যে কি বলবো। আমি তো ওই খারাপটার পাল্লায় পড়ে জীবনটা শেষ করেছি। আমি চাই না তোমার জীবন এভাবে শেষ হোক। আর আমি ওরে শিক্ষা দিতে পালিয়ে গেছিলাম আর একজনের সাথে। আমাকে খুঁজে বের করে সে। আবির আমাকে ঢাকাতে রেখে দেয়, গল্প বানায় অন্যজনের সাথে চলে গিয়েছিলাম। আসলে সে ঢাকাতে গিয়ে আমাকে মারত, বলতো কেন তার পিছনে পড়ে আছি, দয়া করে তার থেকে যেন দূরে সরে যাই। কতটা কষ্টে বাচ্চাটাকে নষ্ট করতে হয়েছিল জানো? তুমি তো মেয়ে, তাই তুমি আর একটা মেয়ের কষ্টটা বুঝবে। তোমার কাছে অনুরোধ, তুমি কাউকে বলবে না এসব কথা, তাহলে সে আমাকে মেরে ফেলবে। দেখছো না, ফোনটাও ধরে না, কথাও বলে না আমার সাথে। মিশি হাঁ করে প্রান্তির দিকে তাকিয়ে আছে। প্রান্তি এমন একটা কথা বলবে সে কখনো কল্পনাতেও আনেনি। মিশির চোখ মুখ লাল হয়ে গেছে। সে এমন একটা ছেলের পাল্লাতে পড়তে যাচ্ছিল, কখনো ভাবেইনি ছেলেটা এতটা খারাপ। আল্লাহ বাঁচিয়েছে। মিশি প্রান্তির হাত ধরে বলে, চিন্তা করো না বোন, আমি তোমার পাশে আছি। কথা দিলাম আমি আবিরকে বিয়ে করব না। আবিরকে তোমাকে পাওয়ার সব ব্যবস্থা হোক আমি করব, আর তোমার প্রতি অন্যায় হতে দিব না। একটা মেয়ের সাথে এত বাজে কিভাবে করতে পারলো সে? কি জঘন্য খারাপ ছেলে ও। থাক থাক, আর কিচ্ছু বলো না। মনটা খারাপ ছিল, কেউ পাশে এসে দাঁড়ালো।
হালকা লাগছে বেশ। আজ থেকে আমরা বন্ধু। আচ্ছা, প্রান্তি মিশিকে জড়িয়ে ধরে। মিশির প্রান্তির জন্য খুব খারাপ লাগছে, আর প্রান্তি মুচকি মুচকি হাসছে। মনে মনে বলে, তুমি তো জানো না চান্দু, আবিরের থেকে তোমাকে দূরে সরিয়ে দিলাম। গাধি একটা, মানুষ চিনতে ভুল করে, বলত। আবির পায়চারি করছে। অর্ণব আসে সামনে। অর্ণবকে দেখে আবির চলে আসার প্রস্তুতি নেয়। অর্ণব ডাক দিয়ে বলে, আবির ভাই একটু দাঁড়াবে, কয়েকটা কথা ছিল। এখানে এসে মোটামুটি সবার সাথে পরিচিত হলেও তোমার সাথে এখনো হয়নি। আমি অর্ণব, ম্যাজিস্ট্রেট অফ পুলিশ। এখনো জয়েন করিনি, তবে খুব শীঘ্রই জয়েন হব। জানি, ব্যাস 51। জানো এটা কিভাবে? যেভাবে জানা যায় সেভাবে। আচ্ছা যাই হোক, যেটার জন্য ডেকেছি আসলে নিধির বিষয়ে বলছি। নিধি তোমার কাজিন হয়। সত্যি বলতে আমি হলাম উড়নচণ্ডী মানুষ। নিধি আমাকে কেমন চুপচাপ করিয়ে দিয়েছে। আমি নিধিকে অনেক ভালোবেসে ফেলি। সেটাই ছিল আমার প্রথম সংকট, কারণ তাকে ভালোবাসতে যখন শুরু করি তখনই জানতে পারি আপনাকে সে ভালোবাসে। আমাকে সে অনেক বোঝাতো, কখনো বলেনি সে আমাকে চায়, বরং বলেছে আপনাকে না পেলে সে কাউকেই চাইবে না। আমি চেয়েছিলাম বন্ধু হয়ে তাকে আমার প্রতি ইমপ্রেস করব, কিন্তু নিধি না চাইলে কি আর এসব হয় বলো? নিধিকে আমার ভালো লাগে, নিধি আবার তোমাকে ভালোবাসে। আমরা জাস্ট বন্ধু। নিধিকে ভুল বুঝিও না, সে অনেক কষ্ট পাচ্ছে। সে তোমার আর প্রান্তি আপুর বিষয়টা দেখে জেলাস হয়ে তোমার সামনে আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে। একদিন তুমি ওকে প্রপোজ করতে আসছিলে, আমিও সেদিন ওকে প্রপোজ করি। তুমি আমার হাত থেকে ওর ফুল নেওয়াটা দেখেছিলে সত্য, কিন্তু তারপর কি হয়েছে সেগুলো তো জানো না। ফুলগুলো নিয়ে নীতি বলে এগুলো আমার কাছে থাক, আবিরকে দেব আমি। এসব প্রপোজ করবা না অর্ণব ভাইয়া, আমি আবিরকে ভালোবাসি, তাই এসব আমি আবিরের থেকেই শুনতে চাই। তুমি যেমন তাকে ভালোবাসি বলতা, সে দৌড়ে এসে আমাকে খুশি হয়ে তোমার গল্প করত। ঠিক করে নাও সব, প্লিজ। অর্ণব কথাগুলো বলে চলে যায়। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির জানে নিধি তাকে ভালোবাসে, কিন্তু এখন যদি আবির সেটা গ্রহণ করে তবে সমস্যা হয়ে যাবে। এর পিছনের কারণ হলো সাইকো গ্যাং। যেহেতু সে আবিরকে চেনে, তাই আবিরের কাছের মানুষকেই সাইকো গ্যাং টার্গেট করবে। আবার প্রান্তিও ফিরে এসেছে। যতবার প্রান্তি আবিরের কাছাকাছি আসার চেষ্টা করেছে ততবারই কোনো না কোনো ঝামেলা হয়েছে। তাই আবির ইচ্ছে করেই নিধিকে অ্যাভয়েড করে চলে, যাতে নিধিকে নিয়ে কেউ কোনো কিছু না ভাবে। পরের দিন সকালে আবির বাইরে যাচ্ছিল। অর্ণ আসে, আবিরকে বলে, তাকে আজকে বলতে শুনেছি এক জায়গাতে মাল পাঠাতে হবে, তার গাড়িতে গেলে কেউ সন্দেহ করবে না, কারণ তাকে সবাই এমপি হিসেবেই চিনে। এটা কি? ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। অর্ণ চলে যায়। আবির ফোন করে অর্কদের। অর্ক রিসিভ করতেই আবির বলে, এমপি মাজেদ তার গাড়িতে করে ড্রাগস নিয়ে যাবে শহরের বাইরে। অ্যালার্ট থাকো, একবার রাস্তা থেকে ওকে তুলে নিয়ে যাব মাল সহ, তারপর বাকিটা দেখা যাবে কি করেছে। ঠিক আছে। আবির ফোন কাটতেই দেখে সামনে প্রান্তি দাঁড়িয়ে। প্রান্তি আবিরের কাছে আসে, আবিরের হাত ধরে বলে, আবির, আর কত কষ্ট দিবি আমাকে? আমি তোকে অনেক ভালোবাসি।